আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে জিনজাইভাল ইনফ্লামেশন অর্থাৎ জিনজাইভাল ইনফ্লামেশন। তো এই জিনজাইভাল ইনফ্লামেশনটাকে আমরা আরেকটা নামে ডাকি যেটাকে বলা হয় জিনজিভাইটিস। যে কোনো কিছুর পেছনে যদি আইটিস লেখা থাকে তার মানে এটা দ্বারা বোঝায় ইনফ্লামেশন। আর তাহলে কিসের ইনফ্লামেশন? যেহেতু জিনজাইভার কথা বলছে সেজন্য জিনজিভাইটিস অর্থাৎ জিনজাইভার ইনফ্লামেশন। ক্লিয়ার? এখন এই যে জিনজাভের ইনফ্লামেশনটা, সেই জিনজাভের ইনফ্লামেশনে কি চেঞ্জ হয় সিকোয়েন্সিয়ালি, অর্থাৎ কি ভাস্কুলার চেঞ্জ হইতে পারে, সেটা হিস্টোলজিকে চেঞ্জ হইতে পারে, মাইক্রোস্কোপিক চেঞ্জ বা ক্লিনিক্যাল বা ম্যাক্রোস্কোপিক চেঞ্জও হইতে পারে। তো যেই টাইপের চেঞ্জই হোক না কেন, এই ওভারঅল জিনজাইভাল যে ইনফ্লামেশনের সময় হওয়া চেঞ্জগুলাকে আমরা একটা সিকোয়েন্সিয়ালি ইভেন্ট বা স্টেজের আওতায় আলোচনা করে থাকি। আর এই স্টেজের কথা কাউন্ট করলে আমরা মূলত ৩ টা স্টেজ পাবো। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অ্যান্ড স্টেজ 4। তো আজকে আমরা এই জিনজাইভাল ইনফ্লামেশনটাকে মোটামুটি এই স্টেজগুলোর আওতায় ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। তো আমি তোমাদের সাথে আছি এস এম রিয়াজুল ইসলাম রিয়াজ, অধ্যয়ন করতেছি এমএমসি ডেন্টাল ইউনিটে ২০-২১ সেশন। তো শুরু করা যাক। তো সবার প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে স্টেজ 1, ইনিশিয়াল লেশন। বাট আমরা এই জিনজাইভাল ইনফ্লামেশন সম্পর্কে পড়ার আগে আমরা কিছু বেসিক জিনিসগুলো একটু আলোচনা করে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। তো সবার প্রথমে আসি, এই জিনজাইভা বা গাম যেটা কিনা একটা ওরাল এপিথেলিয়ামের একটা অংশ বা ওরাল ক্যাভিটির একটা পার্ট। তো এই ওরাল এপিথেলিয়ামের যে স্ট্রাকচার বা ওরাল এপিথেলিয়ামের যে লেয়ারগুলো রয়েছে সেটা সম্পর্কে একটু ইন শর্ট আমরা শুরুতে বলে নিই। ওরাল এপিথেলিয়ামের যে লেয়ারগুলা সেটা হচ্ছে মোটা দাগে ২টা রিজিয়নে আমরা ভাগ করি। যেই ২টা রিজিয়ন মূলত মাঝখানে একটা বেসমেন্ট মেমব্রেন দ্বারা পৃথক থাকে। তো এই যে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, তো বেসমেন্ট মেমব্রেনের উপরে যেই অংশটুকু পাচ্ছ সেটাকে বলা হয় ওরাল এপিথেলিয়াম। ক্লিয়ার? সোজা কথা এপিথেলিয়াল লেয়ার। আর এর ঠিক নিচে যেটা পাইতেছো সেটা সিটে কানেকটিভ টিস্যু লেয়ার। ক্লিয়ার? তাহলে উপরে থাকা এপিথেলিয়াল এবং নিচে থাকে কানেকটিভ টিস্যু, এই দুইটাকে আলাদা করে রাখছে মাঝখানে এই বেসমেন্ট মেমব্রেনটা। এবং এই বেসমেন্ট মেমব্রেনের উপর এই ওরাল এপিথেলিয়ামের যে লেয়ারগুলা, এর মধ্যে প্রথম যে সেলের লেয়ার সেটাকে বলা হয় স্ট্র্যাটাম বেসালে অর্থাৎ বেসাল সেল লেয়ার। বেসাল সেল লেয়ারের উপরে কি থাকে? প্রিকল সেল লেয়ার থাকে, অর্থাৎ স্টার শেপ আকৃতির কিছু সেল থাকে। সেলগুলো দ্বারা যে লেয়ারটা গঠিত হয় সেটাকে বলা হয় স্ট্র্যাটাম স্পাইনোসাম অথবা প্রিকল সেল লেয়ার। এর উপরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটাকে বলা হয় স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। আর স্ট্র্যাটাম গ্র্যানুলোসামের উপর সবার বাইরে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় স্ট্র্যাটাম কর্নিয়াম। ক্লিয়ার? এই যে পুরা এই হোল লেয়ারটাকে আমরা কি নামে রাখতেছি? ওরাল এপিথেলিয়াম বলতেছি। দিস ইজ ওরাল এপিথেলিয়াম। তো ওরাল এপিথেলিয়ামের সবার প্রথম কি পাবো? স্ট্র্যাটাম বেসালে, বেসালের উপরে স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসামের উপরে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, এর উপরে আমরা কি পাবো? স্ট্র্যাটাম কর্নিয়াম। এবার চলে আসি বেসমেন্ট মেমব্রেনের নিচে। বেসমেন্ট মেমব্রেনের নিচে পুরো অংশটাই হচ্ছে কানেকটিভ টিস্যু। যদিও এটা কানেকটিভ টিস্যু, বাট কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা কিছু ভাগ পাবো। এই ভাগগুলোর মধ্যে এই যে বেসমেন্ট মেমব্রেনের দিকে তাকাও তো, এটা একদম ফ্ল্যাট না, তাই না? এই বেসমেন্ট মেমব্রেনটা কেমন? বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে ঢেউ খেলানো। আর এই ঢেউ খেলানো হওয়ার কারণে কিছু জায়গা উঁচু, কিছু জায়গায় নিচু। তো আমরা যদি চিন্তা করি এই এই জায়গায় কি হচ্ছে? ডাউনওয়ার্ড দিকে অর্থাৎ নিচের দিকে কিছুটা প্রজেকশন করে আসে না? আবার এখানে প্রজেকশন করে আসে না? বা এই সাইডেও এরকম প্রজেকশন থাকবে। তো এই যে প্রজেকশনটা এটাকে বলা হয় রেটি পিগ। কি বলা হয়? রেটি পিগ। আমরা এই যে টার্মটা রেটি পিগ কথা বললাম, রেটি পিগ হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সটেনশনের মতো, তাই না? নিচের দিকে ডাউনওয়ার্ডলি এটা এক্সটেনশন হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, বাড়তি মনে হচ্ছে নিচের দিকে, ডাউনওয়ার্ড দিকে। তো এটাকে বলা হয় রেটি পিগ। এই রেটি পিগ টার্মটা আমরা একটু পরে পাবো। এই লেকচারের আলোচনায় কোনো না কোনো একটা জায়গায় আমরা পাবো, তোমরা তখন বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কেন বলছে এই কথাটা। এরপর চলে আসি, আমরা যদি এই স্পেসিফিক এই এরিয়াতে একটু হাইলাইট করি বা এই এরিয়াতে হাইলাইট করি, এই দুইটা এরিয়াতে, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমরা আপার উপরের দিকে আপওয়ার্ড যদি ডিরেকশনে চিন্তা করি তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রজেকশনের মতো, উপরের দিকের প্রজেকশন, তাই না? উপরের দিকের প্রজেকশন। তো এই যে এই প্রজেকশনটা, এই প্রজেকশনগুলোকে আমরা কি বলতেছি? বা নিচের দিকের সাপেক্ষে এটা ডিপ্রেশন টাইপের আর কি। এই জায়গায় নিচু হয়ে গেছে, বাট উপরের দিকের সাপেক্ষে তো এটা উঁচু, তাই না? উপরের দিকের সাপেক্ষে কি এটা তো উঁচু। আচ্ছা, তো এই যে এটা ওয়ান কাইন্ড অফ প্রজেকশনের মতো। তো এটাকে বলা হয় প্যাপিলারি প্রজেকশন। কি বলা হয় এটাকে? প্যাপিলারি প্রজেকশন। এখানে পাশে লিখিয়ে দিছি আমরা প্যাপিলারি প্রজেকশন। তাহলে এটা হচ্ছে প্যাপিলারি প্রজেকশন আর এটা হচ্ছে রেটি পিগ। তাহলে এটা হচ্ছে রেটি পিগ আর এটা হচ্ছে প্যাপিলারি প্রজেকশন। ক্লিয়ার? তো এই প্যাপিলারি প্রজেকশন এবং রেটি পিগ, এই দুইটার কম্বিনেশনকে বলা হয় প্যাপিলারি লেয়ার।
এই দুইটার কম্বিনেশনকে কি বলা হয়? প্যাপিলারি লেয়ার। আর প্যাপিলারি লেয়ারের নিচে যেই লেয়ারটা আছে, যেটার মধ্যে ছোট, ছোট চোখ এঁকে রাখছি, অ্যাকচুয়ালি এগুলো ফাইব্রোব্লাস্ট। আর এই ফাইব্রোব্লাস্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। একটু পরে আমরা এই আলোচনার মধ্যে ফাইব্রোব্লাস্ট বারবার কিন্তু এই কথাটা আসবে। ক্লিয়ার? তো এই ফাইব্রোব্লাস্টের কাজ হচ্ছে মূলত কোলাজেন প্রোডাকশন করা, বেশি কোলাজেন প্রোডাকশন করা। এই ফাইব্রোব্লাস্টগুলো থাকে রেটিকুলার লেয়ারে। এবং এই যে এই জায়গায় যেই জিনিসগুলো দেখতেছো এই ফাইবারের মতো, এগুলো হচ্ছে কোলাজেন ফাইবার। তাহলে আমরা রেটিকুলার লেয়ার পেয়ে গেছি, এটা হচ্ছে রেটিকুলার লেয়ার। এই রেটিকুলার লেয়ারের মধ্যে কোলাজেন ফাইবার আছে, আবার ফাইব্রোব্লাস্ট রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উপরে থাকা এই প্যাপিলারি লেয়ার আর নিচে থাকা এই রেটিকুলার লেয়ার, এই দুইটা লেয়ারকে কম্বিনেশনে আমরা কি নামে ডাকি? ল্যামিনা প্রোপিয়া। তাহলে এই পুরাটা হচ্ছে ল্যামিনা প্রোপিয়া। ক্লিয়ার? আর এই ল্যামিনা প্রোপিয়ার ঠিক নিচে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে সাবমিউকাস লেয়ার। সাবমিউকাস লেয়ার, এই সাবমিউকাস লেয়ারটাও আমাদের জন্য আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই সাবমিউকাস লেয়ারে কি থাকে? ব্লাড ভেসেলস থাকে, অর্থাৎ জিনজাইভাল প্লেক্সাস থাকে। ক্লিয়ার? অর্থাৎ শুধু যে ব্লাড ভেসেলস হিসেবে কি কি থাকবে, এখানে ভেইন থাকতে পারে, ক্যাপিলারি থাকতে পারে, তোমার আর্টেরিওল থাকতে পারে, ভেনিউল থাকতে পারে। তো এগুলো থাকে। এর পাশাপাশি এই জায়গায় কিন্তু কানিক কোলাজেন ফাইবারও থাকে। তো আমরা ওভারঅল কানেকটিভ টিস্যু লেয়ারে আমরা কি পাইতেছি? কোলাজেন ফাইবারের আধিক্য পাচ্ছি। গেল। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি যে গাম বা জিনজাইভার যে লেয়ারগুলা। তো এবার চলে আসি আরেকটা বেসিক আলোচনায়, সেটা হচ্ছে জিনজাইভাল সার্কাস বলতে কি বোঝায়। এই যে টুথের দিকে তাকাচ্ছি আমরা, এই টুথটা মূলত একটা অ্যালভিওলার সকেটের মধ্যে অবস্থিত। এই অ্যালভিওলার সকেটকে পুরাটা আবৃত করে রাখছে গাম বা জিনজাইভা। এই জিনজাইভার এই জায়গাটা হচ্ছে চূড়া, একটা পর্বতের চূড়া যেরকম থাকে, এই জায়গাটা হচ্ছে চূড়া। এই চূড়াটাকে আমরা টিপ নামে ডাকি। এটা কিসের টিপ? ফ্রি জিঞ্জাবার টিপ। তাহলে টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাবা থেকে এই জায়গায় আমরা একটা গ্রুপ পাবো। এই জায়গায় আমরা কি পাবো? একটা গ্রুপ পাবো। গ্রুপ মানে হচ্ছে নিচু জায়গা। তো এটাকে বলা হয় ফ্রি জিঞ্জাবাল গ্রুপ। তাহলে এই যে টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাবা থেকে ফ্রি জিঞ্জাবাল গ্রুপ পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় ফ্রি জিঞ্জাবা। কি বলা হয়? ফ্রি জিঞ্জাবা। এরপরে এই যে ফ্রি জিঞ্জাবল গ্রুপ থেকে আমরা যদি নিচে নামতে থাকি, তাহলে এই জায়গায় আমরা একটা গ্রুপ পাবো। এই জায়গায় আমরা একটা কি পাবো? গ্রুপ পাবো। তো এই গ্রুপটাকে বলা হয় মিউকো জিঞ্জাবল গ্রুপ। মিউকো কথাটা কেন আসছে? কারণ এই গ্রুপের নিচেই কি আছে? অ্যালভিউলার মিউকোসা রয়েছে। অ্যালভিউলার মিউকোসা রয়েছে। মিউকোসা থেকে মিউকো আসছে, আর এর উপরে কি আছে? জিঞ্জাবা আছে, সেজন্য মিউকো জিঞ্জাবল গ্রুপ বলছি। তাহলে এই যে মিউকো জিঞ্জাবল গ্রুপ আর উপরে থাকা ফ্রি জিঞ্জাবল গ্রুপ, এই দুই গ্রুপের মাঝখানে যে অংশটুকু সেটাকে বলা হয় অ্যাটাচড জিঞ্জাবা। কি বলা হয়? অ্যাটাচড জিঞ্জাবা। আর এই মিউকো জিঞ্জাবল গ্রুপের নিচে যা আছে সেটা হচ্ছে অ্যালভিউলার মিউকোসা বা ভেস্টিবুলার মিউকোসা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই যে ফ্রি টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাবা থেকে এই যে জিঞ্জাবার স্পেসিফিক এই পোর্শনটাকে বলা হয় জাংশনাল এপিথেলিয়াম। জাংশনাল এপিথেলিয়াম কেন বলছে? অর্থাৎ এখানে একটা জাংশন ফর্মেশন হয়েছে নিশ্চয়ই। এখন যেগুলো কিছু জাংশন ফর্মেশন হয় একাধিক জিনিসের সংমিশ্রণে বা কন্টাক্ট পয়েন্টে। যেমন ধরো এই স্পেসিফিক এই এরিয়াতে এক পাশে টুথ আছে, আরেক পাশে কি আছে? জিঞ্জাভার এপিথেলিয়াম রয়েছে। এই যে এপিথেলিয়াম, এই যে টুথ, এরা একে অপরের সাথে কন্ট্যাক্টে আসছে, একে অপরের সাথে পরস্পরের সাথে যুক্ত হয়েছে স্পেসিফিক এই এরিয়াতে। সেজন্য এটাকে আমরা কি নামে রাখতেছি? জাংশনাল এপিথেলিয়াম রাখতেছি। তো এই জাংশনাল এপিথেলিয়ামের ওপরে, জাংশনাল এপিথেলিয়ামের ওপরে এবং টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা পর্যন্ত এই স্পেসিফিক এই ত্রিভুজ আকৃতির যে এরিয়াটা, এটা কিন্তু একদম ফাঁকা, তাই না? এ ফাঁকা কেন বলতেছি? কারণ এই জায়গাটুকুতে এই গাম বা জিঞ্জাইভা যে এপিথেলিয়ামটা সেটা টুথ সারফেসে কন্ট্যাক্টে আসে নাই। দুইজনের মাঝখানে কি আছে? একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে বলা হয় সালকাস, অর্থাৎ জিঞ্জাইভাল সালকাস অথবা ক্র্যাভিস বলা হয়, ক্র্যাভিস। তো এই যে ক্র্যাভিস বা জিঞ্জাইভাল সালকাস, এটা যে একদম খালি থাকে তেমনটা না। এই জায়গায় কি থাকে? জিসিএফ থাকে। কি থাকে ভাইয়া? জিসিএফ। জিসিএফ মানে কি? জিঞ্জাইভাল ক্র্যাভিকুলার কথাটা কেন আসছে? ক্র্যাভিস থেকে আসছে। ক্র্যাভিকুলার ফ্লুইড, জিঞ্জাভার ক্র্যাভিকুলার ফ্লুইড থাকে, জিসিএফ থাকে। এখন তার মানে আমরা জিসিএফ কি জিনিস সেই জিনিসটা বুঝে ফেলছি, আমরা জিঞ্জাভাল সালকাস জিনিসটা বুঝে ফেলছি, আমরা আবার একই সাথে কি বুঝে ফেলছি? জাংশনাল এপিথেলিয়াম বুঝে ফেলছি। এবার আমরা স্পেসিফিক এই এরিয়াটুকু, এই যে এই এরিয়াটুকু একটু নিচে জুম করে একটু দেখার চেষ্টা করব। দেখো, এই যে এই এরিয়াটুকুই আমরা পাশে একটু আর্ট করছি। এখানে এটা হচ্ছে টুথ সারফেস। এটা হচ্ছে কি? এটা হচ্ছে টুথ সারফেস। তো এই টুথ সারফেসের, এটা হচ্ছে তোমার টুথ সারফেসের পুরাটা টুথ সারফেস। তো এখন এই যে
ত্রিভুজ আকার যে অংশটুকু পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওই সালকাসটা অর্থাৎ ক্র্যাভিস, জিঞ্জাভাল ক্র্যাভিস। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো, তার মানে কি এই জায়গায় অর্থাৎ এই পুরাটা হচ্ছে গাম, তাতে কোনো সন্দেহ নাই। এটা যদি টুথ হয় তাহলে এটা হচ্ছে গামের এপিথিলিয়াম, জিঞ্জাভার এপিথিলিয়াম, তাই তো? আচ্ছা, এখন কোন জায়গায়, কোন জায়গাটায় এপিথিলিয়াম সরাসরি টুথের সাথে কন্ট্যাক্টে আছে? তুমি নিশ্চয়ই উত্তর দিবা এই জায়গায়। এই জায়গায় টুথের সাথে সরাসরি কন্ট্যাক্টে আছে। তো তার মানে এই জায়গাটুকুকে আমরা কি নামে রাখতে পারি? জাংশনাল এপিথিলিয়াম বলে রাখতে পারি। ক্লিয়ার? আর কোন জায়গাটা নাই? এর জায়গাটা। তো এটাকে আমরা একটা ভিন্ন নামে রাখবো, একটু পরে আমরা বলতেছি এই কথাটা। দেখো, এখন এই জাংশনাল এপিথেলিয়ামের মধ্যে আমরা সেলগুলা যেগুলো আঁকছি, প্রত্যেকটা সেল কিন্তু একে অপরের সাথে দেখতে একই রকম। অর্থাৎ জাংশনাল এপিথেলিয়াম মূলত বেসাল সেল লেয়ার দ্বারা গঠিত। বেসাল সেল লেয়ার কি জিনিস? একটু আগে আমরা ওরাল এপিথেলিয়ামে লেয়ারে বলে আসছি যে বেসমেন্ট মেমব্রেনের ইমিডিয়েটলি উপরে যে লেয়ারটা থাকে সেটাকে বেসাল সেল লেয়ার বলা হয়। অর্থাৎ এখানে আমরা বেসাল সেল পাবো। তা এই সেলগুলো মূলত সবগুলো হচ্ছে বেসাল সেল। এই বেসাল সেলগুলা একে অপরের সাথে যুক্ত থাকে ডেসমোজোম দ্বারা। তো এই যে গ্রিন কালার এটাকে বলা হয় ডেসমোজোম। তো ডেসমোজোম বন্ডকে বলা হয় ইন্টারসেলুলার বন্ড বা ইন্টারসেলুলার জাংশন। ইন্টারসেলুলার বা জাংশন বা বন্ড বলতে কি বোঝায়? অর্থাৎ এই ডেসমোজোম দ্বারা একটা সেল আরেকটা সেলের সাথে যুক্ত থাকে। এখন এই যে ডেসমোজোমটা যেহেতু আমি এখানে গোলাকার দেখতেছি, কিন্তু আমরা এই জায়গায় ব্লু কালারের যে অংশটা দেখতেছি সেটা ঈদের চাঁদের মতো, তাই না? অর্ধচন্দ্র আকৃতির। তার মানে কি অর্ধেক থাকলে আমরা কি নামে ডাকি? হেমি নামে ডাকি। তাহলে কিসের হেমি, মানে কার মতো অর্ধেক? এই ডেসমোজোমের মতো অর্ধেক না, সেই জন্য এটাকে বলা হয় হেমি ডেসমোজোম। মানে পূর্ণাঙ্গ ডেসমোজোম না, অর্ধেক ডেসমোজোম। ক্লিয়ার? তাই হেমি ডেসমোজোমের মাধ্যমে এই যে জাংশনাল এপিথেলিয়াম এই টুথ সারফেসের সাথে কন্ট্যাক্টে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন চিন্তা করো, আমরা একটু আগে জিঞ্জাভাল সালকাস পড়ছিলাম, এই যে সালকাসটা। তো এই সালকাসটাকে লাইনিং করে রাখছে এই গামের এই পোর্শনের এপিথেলিয়ামটা। এই পোর্শনের এপিথেলিয়ামটা উপরে থাকা এই সালকাসকে লাইন করে রাখছে, তাই তো? সেই জন্য এটাকে বলা হয় সালকিউলার এপিথেলিয়াম। কি বলা হয়? সালকিউলার এপিথেলিয়াম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সালকিউলার এপিথেলিয়াম আর কিছুই না, এটা হচ্ছে সালকিউলার এপিথেলিয়াম। কি বলা হয়? সালকিউলার এপিথেলিয়াম। সার্কুলার এপিথেলিয়াম কি করে? উপরে থাকা এই যে জিঞ্জাভাল যে সালকাসটা, এই যে সালকাসটা, এই সালকাসটাকে লাইনিং করে থাকে। ক্লিয়ার? তা এটার গঠনটা অনেকটা ওরাল এপিথেলিয়ামের মতোই। অর্থাৎ এই যে বেসমেন্ট মেমব্রেন আছে, এই যে স্পাইনোসাম লেয়ার আছে, গ্র্যানিউলোসাম লেয়ার আছে, আবার কর্নিয়াম লেয়ার আছে, সবগুলা লেয়ারই আছে। ওকে? আচ্ছা, তো এখন মূলত যেই জিনিসটা হয় সেটা হচ্ছে জিসিএফটা কিভাবে প্রোডাকশন হয় সেই জিনিসটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, তখন আরো ভালো মতো বুঝতে পারবা। তো এবার চলে আসি আমরা এর নিচে একটা ফাইবার সম্পর্কে। ফাইবার এখন কই থেকে ফাইবার বললাম? সেটা হচ্ছে এই যে টুথ, এই টুথটা অ্যালভিওলার সকেটের মধ্যে আছে ঠিকই, বাট এই টুথটাকে অ্যালভিওলার সকেটের মধ্যে ধরে রাখতে সহায়তা করতেছে এই জাতীয় ফাইবারগুলা। তো এরকম এই ফাইবারগুলা বিভিন্ন নাম আছে। একটা হচ্ছে অবলিক ফাইবার, ট্রান্সভার্স ফাইবার রয়েছে, হরাইজন্টাল ফাইবার রয়েছে, এপিক্যাল ফাইবার রয়েছে। তো বিভিন্ন জাতের ফাইবার রয়েছে। এগুলো আমরা পেরিওডন্টাল লিগামেন্ট স্পেসের মধ্যে থাকা এই ফাইবারগুলা নিয়ে কিন্তু আমরা আলাদাভাবে পড়ে আসছি। তো এগুলো তোমরা হয়তো অলরেডি জানো। এখন পুরো পেরিওডন্টাল লিগামেন্ট ফাইবার তো আর পড়ানো পসিবল না। তো এখন আমরা আজকে যে জিনিসটা নিয়ে একটু বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় যে ফাইবারগুলো থাকে সেই ফাইবারগুলো বিভিন্ন টাইপের নাম আছে। যেমন এই জায়গায় আমরা একটা হরাইজন্টাল ফাইবার পাবো যদি সরাসরি থাকে, বা এদিকে অবলিক ফাইবার পাবো, বা একদম এপিক্যাল এরিয়াতে এপিক্যাল ফাইবার পাবো। ক্লিয়ার? আর এখন আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফাইবারগুলোর মধ্যে দুইটা ফাইবার। একটা হচ্ছে ডেন্টোজিঞ্জাভাল ফাইবার আর একটা হচ্ছে সার্কিউলার ফাইবার। এখানে ডেন্টো কথাটা আগে বলছে, তার মানে কি ডেন্টোজিঞ্জাভাল, অর্থাৎ ডেন্টো মানে হচ্ছে টুথ, জিঞ্জামা তবে জিঞ্জাভাই, অর্থাৎ টুথ থেকে জিঞ্জাভার দিকে যে ফাইবারটা যাবে সেটাকে আমরা ডেন্টোজিঞ্জাভাল ফাইবার বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে একটা জিঞ্জাভা নিই, সাপোজ এই যে এটা হচ্ছে তোমার একটা তোমার পেরিওডন্টাল লিগামেন্ট ফাইবার বা জিঞ্জাভাল ফাইবার। ক্লিয়ার? জিঞ্জাভাল গ্রুপ অফ ফাইবার। তো জিঞ্জাভাল গ্রুপ অফ ফাইবারটা কি করছে? টুথ সারফেস থেকে উঠতেছে, উঠে উঠে কোথায় শেষ হবে? মূলত শেষ হবে এই যে গাম বা জিঞ্জাভার মধ্যে যায় শেষ হয়েছে। তখন সেটাকে আমরা কি নামে ডাকবো? ডেন্টো জিঞ্জাভাল ফাইবার নামে ডাকবো। আর সার্কিউলার ফাইবার মানে কি? সার্কিউলার ফাইবার নামের নামেই বুঝতে পারতেছো, এটা সার্কেল ফর্মেশন করবে, অর্থাৎ গোলাকার বৃত্ত। অর্থাৎ এই টুথ সারফেসকে আবৃত করে রাখে টোটালটা আবৃত করে থাকে যে ফাইবারটা, সেটাকে বলা হয় সার্কিউলার ফাইবার। আমরা যদি নিচের এই পিকচারটার দিকে তাকাই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। এই যে এই ভিউটা, এটা হচ্ছে উপর থেকে আমরা ভিউটা দেখতেছি অক্লুসাল সারফেস থেকে। তো এখন এই যে টুথটাকে আবৃত করে রাখছে, টুথটাকে পরিবৃত্ত মানে একদম চারিদিকে ঘেরাও করে রাখছে
যে ফাইবারগুলা সেগুলোকে আমরা বলতেছি সার্কিউলার ফাইবার। ক্লিয়ার? আর যে ফাইবারগুলা মূলত এই যে এখানে থাকা ডেন্টো, এই যে ডেন্টো মানে হচ্ছে টুথ, এই যে টুথ, তো এই টুথ থেকে মূলত এই যে গাম বা জিঞ্জাভার দিকে আসছে সেটাকে বলা হয় ডেন্টো জিঞ্জাভাল ফাইবার। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? ডেন্টো জিঞ্জাভাল ফাইবার। তাহলে ডেন্টো জিঞ্জাভাল ফাইবার এবং সার্কিউলার ফাইবার একটু পরে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তো এবার আমরা চলে আসবি সিকোয়েন্সিয়াল ইভেন্ট অফ জিঞ্জাভাল ইনফ্লামেশন। আমরা একটু আগেই বলছি যে জিঞ্জাভাল ইনফ্লামেশনের ফলে কি কি চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলোকে আমরা সিকোয়েন্সিয়ালি একটা ইভেন্ট বা স্টেজের আওতায় আলোচনা করে থাকি। তো এর মধ্যে প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে ইনিশিয়াল লেশন, অর্থাৎ স্টেজ 1 জিঞ্জাভাল ইনফ্লামেশন। তো এটা মূলত হয় 2 থেকে 4 দিনের মাথায়। তো এখানে কি কি সমস্যাটা হবে? সবার প্রথমে ধরো এই জায়গায় জিঞ্জাভাল সালকাসের দিকে যদি ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন হয়, আমরা জানি যে ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন হলে ব্যাকটেরিয়া প্ল্যাগ ফর্মেশন হবে। আর ব্যাকটেরিয়া প্ল্যাগ ফর্মেশন হলে এই জায়গায় অবশ্যই ব্যাকটেরিয়াল অর্গানিজম রয়েছে, মাইক্রোবিয়াল অর্গানিজম রয়েছে, স্পেশালি ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলোই থাকে। তো এই যে ব্যাকটেরিয়াগুলা, এই ব্যাকটেরিয়াগুলার দ্বারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা টক্সিক প্রোডাক্ট বা ইনজুরিয়াস এজেন্ট কিন্তু তৈরি হয়। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সিনথেসাইজ করতে পারে কিছু কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলোকে যদি আমরা চিনতে চাই তাহলে এই বইয়ের দিকে তাকাতে হবে আমাকে। তো এই বইতে যে জিনিসটা বলছে যে অর্গানিজমগুলা ক্যাপাবল অফ সিনথেসাইজ, এরা সিনথেসাইজ করতে পারে কি কি? একটা হচ্ছে কোলাজিনেস সিনথেসাইজ করতে পারে, হাইলোরোনিডেস সিনথেসাইজ করতে পারে, প্রোটিয়েস সিনথেসাইজ করতে পারে, কন্ড্রয়টিন সালফেটেস করতে পারে, এন্ডোটক্সিন করতে পারে। এখন এই যে ব্যাকটেরিয়ার দ্বারা উৎপাদিত এই প্রোডাক্টগুলা মূলত কি করে? এরা মূলত ডিস্ট্রাকশন বা ড্যামেজের কাজ করে। কিসের ডিস্ট্রাকশন? এরা মূলত এপিথেলিয়াল যে সেলসগুলো আছে সেগুলাকে ডিস্ট্রাকশন করে বা ড্যামেজ করে, অথবা কানেকটিভ টিস্যু সেলগুলোকেও কিন্তু ড্যামেজ করতে পারে। শুধু যে এই এপিথেলিয়াল এবং কানেকটিভ টিস্যু সেলকে ড্যামেজ করবে এমন না, এই সেলগুলার মাঝখানে যে ইন্টার সেলুলার কনস্টিটিউয়েন্ট রয়েছে, অর্থাৎ কোলাজেন রয়েছে বা গ্রাউন্ড সাবস্টেন্ট রয়েছে, অথবা গ্লাইকোক্যালিক্স অর্থাৎ সেলের যে প্রোটেক্টিভ লেয়ার থাকে যেটাকে আমরা সেল কোড বলতে পারি, সেগুলোকেও পর্যন্ত ড্যামেজ করে ফেলায়। এই যে সেলগুলোকে ড্যামেজ করা বা সেলগুলোর মাঝখানে থাকা গ্রাউন্ড সাবস্টেন্স কোলাজেন এবং গ্লাইকোক্যালিক্সগুলোকে ধ্বংস করা, এগুলোর মাধ্যমে এরা যে কাজটা করে সেটা হচ্ছে জাংশনাল এপিথেলিয়ামের যে সেলসগুলো আছে সেই সেলসগুলোর মাঝখানে স্পেসটাকে ওয়াইড করে ফেলায়। এই ওয়াইড করলে তাতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই যে মাঝখানে ওয়াইড স্পেস, সেই ওয়াইড স্পেস দিয়ে খুব সহজে ব্যাকটেরিয়া সে নিজেই অথবা ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত ইনজুরিয়াস এজেন্টগুলা খুব সহজে নিচে আন্ডারলাইন যে কানেকটিভ টিস্যু রয়েছে সেই কানেকটিভ টিস্যুর মধ্যে চলে আসতে পারবে। ক্লিয়ার? এই বিষয়টা যদি আমি এইখান থেকে একটু দেখাই, দেখো এখানে কি আছে? ব্যাকটেরিয়াল প্লেগ রয়েছে। তো এই ব্যাকটেরিয়াল প্লেগের মধ্যে কি আছে? ব্যাকটেরিয়া নিজে রয়েছে এবং অথবা ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন তোমার অ্যান্ডোটক্সিন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো আমরা একটু আগে বলছি, কোলাজিনেস, হাইলোরোনিডেস, কন্ড্রয়টিন সালফেটেস, অ্যান্ডোটক্সিন ইত্যাদিগুলো যে সিনথেসাইজ করে সেগুলো মূলত কি করে? মূলত এই যে এখানে যে জাংশনাল এপিথেলিয়াম, এই অংশটা হচ্ছে জাংশনাল এপিথেলিয়াম। কেন এটাকে জাংশনাল এপিথেলিয়াম বলতেছি? কারণ এটা সরাসরি টুথ সারফেসের সাথে যুক্ত। এই জাংশনাল এপিথেলিয়াম এবং জাংশনাল এপিথেলিয়ামের যে সেলসগুলো, এগুলো তো এপিথেলিয়াল সেলস, তাই না? আর আমরা জানি যে এপিথেলিয়াল সেলসের নিচে এই বেসমেন্ট মেমব্রেন দ্বারা পৃথকীকৃত এর নিচে কি থাকে? কানেকটিভ টিস্যু লেয়ার থাকে না? আমরা শুরুতেই কিন্তু ওরাল এপিথেলিয়ামের লেয়ারগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। এই গাম বা জিঞ্জাভা কিন্তু ওরাল এপিথেলিয়ামের একটা অংশ। ক্লিয়ার? ওরাল ক্যাভিটির এই যে ওরাল এপিথেলিয়ামের কিন্তু একটা অংশ, তো ওরাল মিউকোসার একটা অংশ। তো এই ওরাল মিউকোসার দুইটা পার্ট, একটা হচ্ছে ওরাল এপিথেলিয়াম, এপিথেলিয়াল লেয়ার, আর একটা হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার। এই দুইটাকে পৃথক করে রাখছে কে? পৃথক করে রাখছে মূলত মাঝখানের এই বেসমেন্ট মেমব্রেন। ক্লিয়ার? বেসমেন্ট মেমব্রেন। এখন এই যে তোমার সবার প্রথম কি করে, এই যে মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে সেগুলা কিছু প্রোডাক্ট উৎপন্ন করে। প্রোডাক্টগুলোর নাম অলরেডি বলে ফেলছি আমরা, কোলাজিনেস, হাইলোরোনিডেস, কন্ড্রাইটিন সালফেটেস এবং সেই সাথে কি অ্যান্ডোটক্সিন। এই যে উৎপন্ন প্রোডাক্টগুলো, এগুলো মূলত যে কাজটা করবে এই এপিথেলিয়াল সেলগুলো ডিস্ট্রাকশন করবে। এবং শুধু তাই না, আন্ডারলাইন যে কানেকটিভ টিস্যু, সেই কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে থাকা কানেকটিভ টিস্যু বা কোলাজেনগুলোকেও ডিস্ট্রাকশন করে ফেলবে। কেন কোলাজেনকে ডিস্ট্রাকশন করবে? কারণ এই প্রোডাক্টগুলোর মধ্যে কি রয়েছে? অলরেডি
কোলাজিনেস রয়েছে। এই যে কোলাজিনেস, এই কোলাজিনেসের কাজ হচ্ছে কোলাজেনকে ডিস্ট্রাকশন করা। তো এই কোলাজেনকেও ডিস্ট্রাকশন করবে কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে, বা কানেকটিভ টিস্যুর সেলগুলাকে ডিস্ট্রাকশন করবে। এপিথেলিয়াল জাংশনের এপিথেলিয়ামে যে এপিথেলিয়াল সেলগুলাকে ডিস্ট্রাকশন করবে। শুধু তাই না, এরা এই যে সেলগুলার মাঝখানে মাঝখানে যে ফাঁকা আছে, এই ফাঁকাগুলাকে আরও বাড়াই দিবে। কিভাবে ফাঁকাগুলাকে বাড়াই দিবে? এরা মূলত এখানে থাকা গ্রাউন্ড সাবস্টেন্স এবং গ্লাইকোক্যালিক্স, কোলাজিনেস, কোলাজেন এগুলাকে তোমার ধ্বংস করে দেয়। তো এর ফলে কি হয়, এই সেলগুলোর মাঝখানে স্পেসগুলো আরও ওয়াইড হয়ে যায়। তো স্পেসগুলো যদি ওয়াইড হয়ে যায়, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কি করবে? এই ব্যাকটেরিয়াগুলো খুব সহজে স্পেস দিয়ে যে একটা সময় কোথায় চলে আসবে, নিয়ে আন্ডারলাইন যে কানেক্টিভ টিস্যু, সেই কানেক্টিভ টিস্যুর মধ্যে চলে আসবে। তার মানে কি, এরা মূলত নিজেদের পথ তৈরি করে নিচ্ছে। কোথায় যাওয়ার পথ তৈরি করে নিচ্ছে? কানেকটিভ টিস্যুতে যাওয়ার পথ তৈরি করে নিচ্ছে। তো এই যে কানেকটিভ টিস্যুর মধ্যে যদি ব্যাকটেরিয়াগুলো আইসা পড়ে, কানেকটিভ টিস্যুর মধ্যে যদি ব্যাকটেরিয়া, সাপোজ ধরি এই ব্যাকটেরিয়াগুলো এখানে আইসা পড়ছে, অথবা ব্যাকটেরিয়ার প্রোডাক্টগুলো এখানে আইসা পড়ছে, তাহলে এখানে এই কানেকটিভ টিস্যু লেয়ারের একটা পার্ট হচ্ছে সাবমিউকাস লেয়ার। আমরা একটু আগে এটা আলোচনা করে আসছি। এই যে সাবমিউকাস লেয়ারে থাকা ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলসের ভেতরে থাকা ইনফ্লামেটরি যে সেলসগুলো রয়েছে বা ইমিউন সেন্সগুলো রয়েছে, সেগুলো এই ব্যাকটেরিয়ার উপস্থিতি টের পেয়ে বা ব্যাকটেরিয়াল প্রোডাক্ট উপস্থিতি টের পেয়ে এরা কি করবে? ইনফ্লামেটরি প্রসেসটাকে শুরু করে দেবে, অর্থাৎ ইনিশিয়েট দ্য ইনফ্লামেটরি প্রসেস। ইনফ্লামেটরি প্রসেস শুরু করার সাথে সাথেই ইমিউন সেলসগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই অ্যাক্টিভেটেড ইমিউন সেলসগুলো কি করে? মূলত নিউট্রোফিল, যেমন এর মধ্যে ইমিউন সেলসগুলোর মধ্যে সবচেয়ে প্রিডোমিনেন্ট থাকে দুইটা। একটা হচ্ছে নিউট্রোফিল, যেটাকে আমরা কি নামে ডাকি? পিএমএন, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটও বলা যায়, অথবা পলিমরফো নিউট্রোফিলও বলা যায়। ক্লিয়ার? তো এই যে এটা মূলত নিউট্রোফিল। তো এই যে নিউট্রোফিলগুলা এবং মাস্ট সেলগুলো অ্যাক্টিভেটেড হয়। এই মাস্ট সেলগুলো অ্যাক্টিভেটেড হওয়ার মাধ্যমে এরা যে কাজটা করে, সেটা হচ্ছে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে, অথবা ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ করে। কি করে? ইনফ্লামেটরি মিডিয়েটরগুলো রিলিজ করে। ইনফ্লামেটরি মিডিয়েটরগুলো কি কি? একটা হচ্ছে হিস্টামিন, কি বললাম? হিস্টামিন। আর কি রিলিজ করবে? হিস্টামিন রিলিজ করবে। আর কি করবে? টিস্যু নেক্রোটিং ফ্যাক্টর আলফা রিলিজ করে, অথবা ইন্টারলিউকেন রিলিজ করে। এই যে ইনফ্লামেটরি মিডিয়েটরস বা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, সেই সাইটোকাইনগুলো যে কাজটা করবে, আন্ডারলাইং যে ব্লাড ভেসেলস, সেগুলোর ভ্যাসোডাইলেশন ঘটাবে এবং সে সাথে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দেবে। অ্যান্ড ভাস্কুলার পারমিবিলিটি কিভাবে বাড়ায়? এরা মূলত যে কাজটা করবে, এই ভাস্কুলার পারমিবিলিটি বাড়ানোর জন্য এর এখানে কিছু পোরাস তৈরি করে দেবে, কিছু পথ তৈরি করে দেবে, এরকম পথ তৈরি করে দেবে। তো এই পথগুলো দিয়ে খুব সহজে ব্লাডের মধ্যে থাকা প্লাজমা ফ্লুইড, এই প্লাজমা ফ্লুইডগুলা বের হয়ে আসবে। শুধু কি প্লাজমা ফ্লুইড বের হবে? না, প্লাজমা ফ্লুইডের সাথে প্লাজমা প্রোটিনও বের হয়ে আসবে। কি বের হয়ে আসবে? প্লাজমা প্রোটিনও বের হয়ে আসবে। ক্লিয়ার? এই যে ইনফ্লামেশনের ফলে এই যে প্লাজমা ফ্লুইডগুলা এক্সট্রা ভেসেশন হচ্ছে, প্লাজমা ফ্লুইডে এক্সট্রা ভেসেশন মানে কি? ভেসেশন মানে হচ্ছে ভেসেলস থেকে বের হয়ে যাচ্ছে। কেন বের হয়ে যাচ্ছে? কারণ ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে গেছে। ভাস্কুলার পারমিয়েবিলিটি কে বাড়ায় দিছে? ইনফ্লামেটরি যে সেলগুলা রয়েছে বা ইমিউন সেলগুলা রয়েছে, সেগুলা ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়িয়ে দিয়েছে। কিভাবে বাড়িয়ে দিয়েছে? কারণ এই ইনফ্লামেটরি সেলস বা ইমিউন সেলসগুলা অ্যাক্টিভেটেড হওয়ার মাধ্যমে এরা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন বা ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ করে। আর এই মিডিয়েটরগুলাই মূলত ভাস্কুলারিটি বা ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়ায় দেয়। ক্লিয়ার? তো এই ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাওয়ার ফলে ভেতরে থাকা ব্লাড থেকে প্লাজমা ফ্লুইডগুলো বের হয়ে আসে। এই যে প্লাজমা ফ্লুইড, এই প্লাজমা ফ্লুইডের মধ্যে প্রোটিন বেশি পরিমাণে থাকে। এই প্রোটিন বেশি পরিমাণে থাকে, সেই জন্য এগুলোকে আমরা কি নামে রাখতেছি? এক্সুডেটিভ ফ্লুইড নামে রাখতেছি। এই এক্সুডেটিভ ফ্লুইড বা ইনফ্লামেটরি যে ফ্লুইড বা এই যে এক্সুডেট, এগুলো পরবর্তীতে কোথায় যায়? মূলত মাইগ্রেশন করতে একটা সময় জমা হবে এই সালকাসের মধ্যে, এই জিনজাবল সালকাসের মধ্যে এই ইনফ্লামেটরি ফ্লুইড বা এক্সুডেটিভ ফ্লুইডগুলো জমা হয়। ক্লিয়ার? তো এই যে এগুলো জমা হওয়ার মাধ্যমে এখানে জিসিএফ এর পরিমাণটা আরো বাড়তে থাকে, জিসিএফ ফ্লোটা বাড়তে থাকে। এই অবস্থায় জিসিএফটাকে আমরা কি নামে রাখতে পারি? এটা একটা ইনফ্লামেটরি এক্সুডেট বলতে পারি, ইনফ্লামেটরি ফ্লুইড বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে জিসিএফ ইনফ্লামেশন হইলে আমার জিসিএফটা বাড়তেছে।
জিসিএফটা কি করতেছে, বাড়তেছে। শুধু তাই না, আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম যে এখানে কি থাকে, তোমার ভেসেসগুলা, সেই ভ্যাসকুলার পারমেবিলিটি বেড়ে যায়, ভাস্কুলারিটিও বাড়ে। ভাস্কুলারিটি বাড়ে মানে কি, ব্লাড ফ্লো বাড়বে। ক্লিয়ার? ব্লাড ফ্লো বাড়বে। আবার আরেকটা জিনিস খেয়াল করছি আমরা, এখানে যে ইনফ্লামেটরি যে সেলসগুলা রয়েছে, ইনফ্লামেটরি সেলস তো অনেকগুলা, এর মধ্যে সবচেয়ে প্রিডোমিনেন্ট যেটা থাকে সেটা হচ্ছে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বা পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিল। তো এই যে নিউট্রোফিলটাই মূলত সবচেয়ে প্রিডোমিনেন্ট থাকে। এই নিউট্রোফিলের একটা বিশেষ গুণ আছে। নিউট্রোফিলের বিশেষ গুণটা কি? বিশেষ গুণ হচ্ছে ডায়াপ্যাডিসিস ঘটাইতে পারে। ডায়াপ্যাডিসিস মানে কি? ডায়াপ্যাডিস মানে হচ্ছে এই যে ব্লাড ভেসেলসের এই যে সরু সরু ছিদ্র পথগুলা, এগুলা দিয়ে এরা খুব সহজে বের হয়ে আসতে পারে। এই জিনিসটা যদি আমরা নিচে এই পিকচারটাতে একটু দেখি, তাহলে আর ভালো মতো বুঝতে পারবা। দেখো, এটা হচ্ছে তোমার নিউট্রোফিল বা ইমিউন সেলগুলা, সেটা সর্বপ্রথম মার্জিনেশন হয়। মার্জিনেশন মানে হচ্ছে এই ব্লাড ভেসেলসের যে ওয়ালটা, সেই ওয়ালের সংলগ্ন অবস্থায় আসা শুরু করে। পরবর্তীতে এটার সাথে অ্যাডেশন হয়ে যায়। অ্যাডেশন হওয়ার মাধ্যমে এই যে মাঝখানে যে ফাঁকা ছোট্ট একটা পথ আছে, সরু পথ, এই সরু পথ দিয়ে তাদের আকৃতি চেঞ্জের মাধ্যমে খুব সহজে কি হয়ে গেল, বের হয়ে গেল। তো এটাকে বলা হয় ইমিগ্রেশন। তো এই হোল প্রসেসটাকে বলা হয় ডায়াবেটিসিস। ক্লিয়ার? তো ডায়াবেটিসিসের মাধ্যমে বা ইমিগ্রেশনের মাধ্যমে এরা মূলত ব্লাড ভেসেলস থেকে বের হয়ে যায়, নিউট্রোফিলগুলা। তো নিউট্রোফিলগুলা যদি ব্লাড ভেসেলস থেকে বের হয়ে যায়, নিউট্রোফিলগুলা যদি ব্লাড ভেসেলস থেকে বের হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে মূলত এই নিউট্রোফিলগুলা কেমোট্যাক্সিসের প্রভাবে ইনফ্লামেটরি সাইটে এসে জমা হবে, অর্থাৎ এই জায়গায় জমা হবে। কোথায় চলে যাবে আবার ইনফ্লামেটরি সেলসগুলা? এই জিঞ্জাভাল সার্কাসের মধ্যেও আবার জমা হবে। জাংশনাল এপিথেলিয়ামের মধ্যে এদেরকে পাবা, এই নিউট্রোফিলগুলাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি কি পড়লাম? আমরা এই পর্যন্ত পড়লাম যে সবার প্রথমে একটা ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশনের ফলে, ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশনের ফলে, এই প্ল্যাক এর মধ্যে থাকা যে অর্গানিজমগুলো রয়েছে, ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেই ব্যাকটেরিয়ার দ্বারা উৎপন্ন প্রোডাক্টের ফলে আন্ডারলাইং যে জাংশনাল এপিথেলিয়াম, সেই এপিথেলিয়ামের এপিথেলিয়াল সেলসগুলো ডিস্ট্রাকশন হয়। আন্ডারলাইং যে কানেকটিভ টিস্যু, সেই কানেকটিভ টিস্যু সেলগুলোকেও ডিস্ট্রাকশন করে। এর পাশাপাশি এই সেলগুলোর মাঝখানে যে ইন্টারসেলুলার স্পেস রয়েছে, সেই স্পেসের মধ্যে থাকা গ্রাউন্ড সাবস্টেন্স এবং কোলাজেন, এবং সেই সাথে তোমার তোমার গ্লাইকোক্যালিক্স, এগুলোকেও ধ্বংস করে ফেলায়। এর ফলে কি হবে? এই সেলসগুলোর মাঝখানে স্পেসগুলো বেড়ে যাবে। স্পেসগুলো বেড়ে যাওয়ার ফলে উপরে থাকা ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার প্রোডাক্টগুলো এই স্পেসকে কেন্দ্র করে, স্পেসের সাহায্যে, ফাঁকা ফাঁকা জায়গার সাহায্যে এরা মূলত আন্ডারলাইন কানেক্টিভ টিস্যুর মধ্যে চলে আসে। যেহেতু কানেক্টিভ টিস্যুর মধ্যে ব্যাকটেরিয়া চলে আসে, তাহলে বডির নর্মাল প্রসেস, নর্মাল ইমিউনিটি প্রভাবে, অর্থাৎ ইনফ্লামেটরি যে প্রসেসটা, সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়। ইনফ্লামেটরি সেলসগুলো তখন কি করে, এই যে ব্লাড ভেসেলসগুলো থেকে বের হয়ে আসে। এর মধ্যে সবার প্রথম কোনটা বের হয়ে আসে? নিউট্রোফিল। নিউট্রোফিলটা কেন বের হয়ে আসে? কারণ নিউট্রোফিল ডায়াবেটিস করাইতে পারে। অর্থাৎ এরা এই ব্লাড ভেসেলসের ছোট্ট ছোট্ট এই ছিদ্রপথ দিয়ে খুব সহজে বের হয়ে আসতে পারে। এই নিউট্রোফিলগুলো পরবর্তীতে অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে এই নিউট্রোফিলগুলো বিভিন্ন ধরনের প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে, যেটার ফলে এই ভাস্কুলারিটি বেড়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে যায়, সে সাথে ভাস্কুলার পারমেবিলিটি আরও বেশি বেড়ে যায়। এর ফলে এই ব্লাড ভেসেলসের ভেতরে থাকা ব্লাড থেকে প্লাজমা ফ্লুইড, যেটা কিনা অনেক বেশি প্রোটিন থাকে, সেই প্লাজমা ফ্লুইডগুলা ইনফ্লামেটরি এক্সুডেটিভ ফ্লুইড হিসেবে বাইরে বের হয়ে আসে। ভেসেলসের বাইরে বের হয়ে আসার প্রক্রিয়াটাকে এক্সট্রা ভ্যাসেশন বলা হয়। তো এই এক্সট্রা ভ্যাসেশনের মাধ্যমে বের হয়ে আসা প্লাজমা ফ্লুইডগুলা পরবর্তীতে জিঞ্জাভাল সার্কাসের মধ্যে জমা হয় ইনফ্লামেটরি এক্সুডেট হিসেবে। এটাই মূলত জিসিএফ, অর্থাৎ আমার জিসিএফ এর ফ্লোটা বেড়ে যাবে। ক্লিয়ার? জিসিএফ এর পরিমাণটা বেড়ে যাবে আগের থেকে। ওকে, তো এরপরে আমরা চলে আসি আর কি কি। তাহলে আমরা কি কি চেঞ্জ পাইলাম? ইনিশিয়াল হচ্ছে মাইল্ড ভ্যাসোডাইলেশন হলো, ভাস্কুলার ভ্যাসোডাইলেশন হবে, ভেসেলসগুলো ডাইলেটেড হয়ে যাবে কিছুটা, এবং ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে। কেন বাড়বে, কীভাবে বাড়বে বলা হয়ে গেছে। জিসিএফ কীভাবে বাড়বে সেটাও বলা হয়ে গেছে। পলিমরফন নিউক্লিয়ার নিউট্রোফিল বা প্রিডোমিনেন্ট সেল হিসেবে কাজ করে নিউট্রোফিল, সেটাও বলা হয়ে গেছে। এবং পেরিভাস্কুলার কোলাজেন লস, এটাও বলা হয়ে গেছে। কিভাবে? কারণ এই যে অর্গানিজমগুলো যে সিনথেসাইজ করে যে প্রোডাক্টগুলো, অর্থাৎ এই কোলাজিনেস এর মধ্যে অন্যতম, সেই কোলাজিনেসের প্রভাবে, এই কোলাজিনেসের প্রভাবে মূলত এরা কি করে, কোলাজেনগুলোকে ডিস্ট্রাকশন করে ফেলায়। কোলাজেন কোথাকার কোলাজেন? এরা সব জায়গার কোলাজেনকে ইফেক্ট করতে পারবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পেরিভাস্কুলার কোলাজেন, অর্থাৎ ভেসেলসের চারিদিকে আমরা কি থাকে, কোলাজেন থাকে। আমরা বলে আসছি সাবমিউকাস লেয়ারে, আমরা অলরেডি বলে আসছি যে সাবমিউকাস লেয়ারে কি থাকে, ব্লাড ভেসেলস যে থাকে এমন না, এর পাশাপাশি কি থাকবে, কোলাজেন ফাইবারও থাকবে। তো এই কোলাজেন ফাইবারগুলোকেও কি করে ফেলবে,
ডিস্ট্রাকশন করে ফেলবে। তাহলে আশা করি কি চেঞ্জ হচ্ছে একটা ইনিশিয়াল লেশনে সেটা তোমরা বুঝে ফেলছো। তাহলে যদি আমরা বলি ভাস্কুলার কি চেঞ্জ হয়, ভাস্কুলার চেঞ্জ হয় ভ্যাসোডাইলেশন হয় এবং ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে। আর মাইক্রোস্কোপিক কি চেঞ্জ হয়, মাইক্রোস্কোপিক চেঞ্জ হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট পাবা, ক্লিয়ার। এবং সে সাথে তুমি কি পাবা, লস অফ পেরিভাস্কুলার কোলাজেন, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক চেঞ্জ। আর ম্যাক্রোস্কোপিক চেঞ্জ বা ক্লিনিক্যালি তুমি কি দেখবা, ক্লিনিক্যালি আসলে খুব একটা চেঞ্জ আসে না, ক্লিনিক্যালি খুব একটা সাইন সিমটমস আসে না ক্লিনিক্যাল লেভেলে, যার কারণে এটাকে বলা হয় সাব ক্লিনিক্যাল জিঞ্জিভাইটিস। বাট তুমি একটা জিনিসে লক্ষ্য করতে পারবা, সেটা হচ্ছে জিসিএফ ফ্লোটা আগের থেকে বাড়বে। এটা হচ্ছে চেঞ্জের ক্যাটাগরি। একটা হচ্ছে ভাস্কুলার চেঞ্জ বললাম, উপরে দুইটা ভ্যাসোডাইলেশন ভাস্কুলার পারমিবিলিটি, এটা হচ্ছে ভাস্কুলার চেঞ্জ। আর মাইক্রোস্কোপিক চেঞ্জ হচ্ছে তুমি মাইক্রোস্কোপিক লেভেলে দেখবার প্রিডোমিনেন্ট সেল হিসেবে নিউট্রোফিল অনেক বেশি বাড়বে এবং পেরিভাস্কুলার কোলাজেন লস হবে। এবং ম্যাক্রোস্কোপিক চেঞ্জ, ক্লিনিক্যাল চেঞ্জ হিসেবে তুমি জিনিসটা দেখবা সেটা হচ্ছে জিসিএফ ফ্লোটা বাড়বে, ক্লিয়ার। আর খুব একটা সাইন সিমটমস দেখতে পারা যায় না বলে এটাকে আমরা সাব ক্লিনিক্যাল জিঞ্জিভাইটিস বলতে পারি, ক্লিয়ার। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো খুব ভালো মতো। এবার চলে আসি আমরা স্টেজ 2, যেটাকে আর্লি লেশন বলা হয়। তো এই আর্লি লেশনে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইনিশিয়াল যে লেশনটা পড়ছিলাম একটু আগে আমরা, সেই ইনিশিয়াল লেশনে যেসব ফিচারগুলো প্রকাশ পাইছিল সেগুলো অনেক বেশি ইন্টেন্সিফাই হবে এই ক্ষেত্রে। অর্থাৎ আমরা ইনিশিয়াল লেশনে আমরা যেরকম পাইছি ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যায়, এই ক্ষেত্রে ভাস্কুলার পারমিবিলিটি আরও বেশি রকম বাড়বে। এই যে এত বেশি ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে ব্লাড ভেসেলস থেকে, এই যে ব্লাড ভেসেলস থেকে, এই ব্লাড ভেসেলস থেকে বেশি ইনফ্ল্যামেটরি সেলসগুলো বের হইতে থাকবে। শুধু তাই না, এই ব্লাড ভেসেলসের ভেতরে থাকা, ব্লাডের মধ্যে থাকা প্লাজমা ফ্লুইডগুলোও বেশি বাড়তে থাকবে। তো এই যে প্লাজমা ফ্লুইড বেশি এক্সট্রাভেসেশন হচ্ছে বা ইনফ্ল্যামেটরি সেলসগুলো বেশি বের হয়ে যাচ্ছে, এগুলোর ফলে কি হবে, জিসিএফটা বাড়বে। কারণ তোমার জিসিএফটা কেন বাড়তেছে, কারণ প্লাজমা ফ্লুইড তো বাড়তেছে কেন, কারণ ভাস্কুলার পারমিবিলিটি অনেক বেশি বেড়ে গেছে। তাহলে অনেক বেশি ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে বেশি প্লাজমা ফ্লুইড বের হয়ে যাবে ব্লাড ভেসেলস থেকে, পরে বেশি জিসিএফ প্রোডাকশন হবে এই জায়গায় বেশি জিসিএফ ফ্লোটা বাড়বে, ক্লিয়ার। তো জিসিএফ ফ্লো অনেক বেশি বাড়ে, এটা একটা বিষয়। এবং ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে বেশি ইনফ্ল্যামেটরি সেলের মাইগ্রেশন হয়। এর মধ্যে ইনফ্ল্যামেটরি সেলস তো অনেকগুলো আছে, এর মধ্যে এই ক্ষেত্রে অর্থাৎ ইনিশিয়াল লেশনে আমরা প্রিডোমিনেন্ট কোনটা পাইছিলাম, সেটা পাইছিলাম পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট অর অফ এ নিউট্রোফিল। বাট ইন কেস অফ আর্লি লেশন, অর্থাৎ আর্লি লেশনের ক্ষেত্রে সবচেয়ে প্রিডোমিনেন্ট সেল হচ্ছে টি লিম্ফোসাইট, ক্লিয়ার। এখন এই যে ইমিউন সেলগুলা যে কাজটা করে, এরা মূলত ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর প্রডিউস বা রিলিজ করে। এখন এই যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এটা যে কাজটা করবে সেটা হচ্ছে নতুন ব্লাড ভেসেলস প্রলিফারেশন, নতুন ব্লাড ভেসেলস তৈরি করা শুরু করবে, যেটাকে আমরা বলতে পারি ভাস্কুলার প্রলিফারেশন অথবা নিউ অ্যাঞ্জিওজেনেসিস, ক্লিয়ার। এর পাশাপাশি ইমিউন সেলগুলা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ইমিউন সেলগুলার প্রভাবে ব্লাডের মধ্যে থাকা প্লাটিলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, কি বললাম, প্লাটিলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, সেটাও কিন্তু ব্লাড ভেসেলস থেকে বের হয়ে আসে। এবং বের হয়ে আসার মাধ্যমে এর যে কাজটা করবে সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেটেড করে। অ্যান্ড ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেটেড করলে আমরা জানি যে ফাইব্রোব্লাস্ট স্টিমুলেটেড হইলে কোলাজেন প্রোডাকশন করে। অর্থাৎ এই স্টিমুলেটেড এখান থেকে কি করবে, ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেটেড করবে, ফাইব্রোব্লাস্ট। আর এই ফাইব্রোব্লাস্ট কি করবে, টাইপ 4, কি বললাম, টাইপ 4 কোলাজেন প্রোডাকশন বেশি করবে। অ্যান্ড এই টাইপ 4 কোলাজেন না অনেক বেশি উইক, দুর্বল। আর এই উইক কোলাজেন ফাইবার দ্বারা যে ব্লাড ভেসেলসের বেসমেন্ট মেমব্রেন তৈরি হবে, সেই বেসমেন্ট মেমব্রেনটাও অনেক বেশি উইক হবে, ক্লিয়ার। আর আরেক দিকে হচ্ছে এই যে নতুন ব্লাড ভেসেলস, এগুলো তো ইমম্যাচিউর থাকে। তো এই যে ইমম্যাচুরিটির কারণে এবং একই সাথে টাইপ 4 নামক উইক কোলাজেন ফাইবার থাকার কারণে বেসমেন্ট মেমব্রেনটা অনেক বেশি উইক থাকে ব্লাড ভেসেলসের। নিউলি ফর্মড নতুন তৈরিকৃত ব্লাড ভেসেলসের বেসমেন্ট মেমব্রেন অনেক বেশি উইক থাকার কারণে এরা খুব সহজে ব্লিড অন প্রোব বা ব্লিড অন টাচ পজিটিভ দেখায়। অর্থাৎ তুমি যদি পেরিওডন্টাল প্রোব দ্বারা ওই জায়গায় জিঞ্জাবার ওইখানে যদি টাচ করো, দেখবা যে ব্লিডিং হচ্ছে বা টাচ করলেও ব্লিডিং হচ্ছে, এটাকে বলা হয় বিউপি পজিটিভ, ক্লিয়ার।
এবং বেশি বেশি ব্লাড ভেসেলস প্রোডাকশনের ফলে নতুন নতুন ব্লাড ভেসেলস তৈরি হওয়ার ফলে ওই গামটাকে ইরাইথেমাটাস দেখাবে, অনেকটা লালচে রেডিশ হয়ে যাবে, রেডনেস হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত বুঝছো। এবার চলে আসি ইমিউন সেলগুলো আরেকটা কাজ করে। এরা মূলত সাইটোটক্সিক এনজাইম রিলিজ করে। এই সাইটোটক্সিক এনজাইমগুলা যে কাজটা করবে আচ্ছা, এই যে ইমিউন সেলগুলা সাইটোটক্সিক এনজাইম কেন রিলিজ করবে? এরা রিলিজ করবে যে ব্যাকটেরিয়াগুলো আসছে সেগুলোকে মারার জন্য। বাট সমস্যা হচ্ছে এরা ব্যাকটেরিয়াকে মারার পাশাপাশি এরা যে ভুল কাজটা করে ফেলায় সেটা হচ্ছে জিঞ্জাভাল গ্রুপ অফ যে ফাইবার আছে পেরিওডন্টাল লিগামেন্ট স্পেসে, সেই ফাইবারগুলোকে কি করে ধ্বংস করে ফেলায়। জিঞ্জাভাল গ্রুপ অফ ফাইবারগুলোকে ধ্বংস করে ফেলায়। অ্যান্ড ভাই এই জিঞ্জাভাল গ্রুপ অফ ফাইবারগুলোকে ধ্বংস করার ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে জিঞ্জাভাল ফাইবার কোনটাকে ধ্বংস করে সেটা আগে জানো। এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে ডেন্টো জিঞ্জাভাল ফাইবার আর একটা সার্কিউলার ফাইবার। আমরা বলে আসছি এই কথাটা, কোনটা ডেন্টো জিঞ্জাভাল ফাইবার কোনটা সার্কিউলার ফাইবার। তো এই জায়গায় তোমার ধরো এই যে ডেন্টো, এটা হচ্ছে টুথ, সেই টুথ থেকে যে ফাইবারটা বের হবে সেটাকে বলা হয় কি ডেন্টো জিঞ্জাভাল, অর্থাৎ ডেন্টো মানে টুথ থেকে জিঞ্জাভার দিকে। ডেন্টো জিঞ্জাভাল ফাইবার এগুলো যদি ধ্বংস হয়ে যায় এই জায়গায়, এই জায়গায় যদি ধ্বংস হয়ে যায় বা এর চারিদিকে কি ছিল, চারিদিকে আবৃত করে ছিল সার্কুলার ফাইবার, সেটাও যদি ধ্বংস হয়ে যায় তার এই জায়গায় একটা খালি জায়গা তৈরি হবে না, এই জায়গাটা স্পেস তৈরি হবে না। তো এই স্পেসটাকে ফিল আপ করার জন্য এই যে জাংশন এপিথেলিয়াম যে কাজটা করে, সেই জাংশন এপিথেলিয়ামের দুইটা রিজিয়ন আছে, আমরা যদি একটু দেখাই জাংশন এপিথেলিয়ামের যে দুইটা রিজন, এই যে জাংশন এপিথেলিয়াম, তো জাংশন এপিথেলিয়ামের এটা হচ্ছে তোমার করোনাল রিজন, কি বলা হয় করোনাল, এটা হচ্ছে করোনাল। আর এটা হচ্ছে এপিকাল, এপিকাল। এখন এই যে করোনাল, এই করোনাল অংশে জাংশনাল এপিথেলিয়ামটা ডিটাচড হইতে থাকে টুথ সারফেস থেকে ক্রমান্বয়ে, এবং বিপরীতে এই যে এপিক্যাল রিজনে থাকা জাংশনাল এপিথেলিয়ামের প্রলিফারেশন হইতে থাকে। কোন দিকে প্রলিফারেশন হবে এপিথেলিয়াল, এই যে এপিক্যাল রিজনে, এই যে এপিক্যাল অংশের সেলগুলা ডাউনওয়ার্ড, নিচের দিকে। কেন নিচের দিকে? কারণ কারণ এর নিচে কি আছে, নিচে ছিল তোমার জিঞ্জাবল গ্রুপ অফ ফাইবার। তো জিঞ্জাবল গ্রুপ অফ ফাইবার যদি নষ্ট হয়ে যায় ওই জায়গায় ফাঁকা জায়গা তৈরি হবে না। তো ফাঁকা জায়গা মানে পূরণ করবে কি, পূরণ করবে হচ্ছে জাংশনাল এপিথেলিয়ামের সেলসগুলা প্রলিফারেট হওয়ার মাধ্যমে। তার আমরা একটু আগে যে জাংশনাল এপিথেলিয়ামের রিজনটা দেখাইছি, এই পুরাটাই হচ্ছে জাংশনাল এপিথেলিয়ামের রিজন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে করোনাল রিজন, তাই তো? কি বললাম? করোনাল রিজন, করোনাল রিজন। আর এটা হচ্ছে এপিক্যাল রিজন, এপিক্যাল রিজন। ক্লিয়ার? এপিক্যাল রিজন। তো এই যে এপিক্যাল রিজনের সেলগুলো প্রলিফারেট হয়ে নিচের দিকে প্রলিফারেট হবে এবং এখানে যে ফাঁকা জায়গাগুলো সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করার চেষ্টা করবে। আর বিপরীতে এদিকে থেকে কি হবে, ডিটাচড হইতে থাকবে। ক্লিয়ার? এই যে এই ঘটনার ফলে যে জিনিসটা হবে সেটা আমরা একটু সবার লাস্টে বলবো। ক্লিয়ার? সবার লাস্টে বুঝতে পারবা। তাহলে এই যে এই জায়গায় আছে জিঞ্জাভাল যে গ্রুপ অফ ফাইবারগুলা, এগুলো কি হয়ে গেছে, ডিস্ট্রাকশন হয়ে গেছে। তাহলে এই জায়গায় কি হয়েছে, একটা গ্যাপ বা ফাঁকা জায়গা ফর্মেশন হয়েছে। তো এই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য এই জাংশনাল এপিথেলিয়ামগুলো নিচের দিকে প্রলিফারেট হতে থাকে। একই সাথে আবার এই যে করোনাল ডিরেকশনে এদিকে ডিটাচড হতে থাকবে, এদিকে কি হতে থাকবে, ডিটাচড হতে থাকবে, এদিকে কি হতে থাকবে, ডিটাচড হতে থাকবে। তো এই ডিটাচডের ফলে আলটিমেটলি এই যে জিঞ্জাভাল সার্কাস, সেই জিঞ্জাভাল সার্কাসের ডেপথ তো আছে এতটুকু ডেপথ। তো এদিক থেকে যদি আরো ডিটাচড হতে থাকে তাহলে কি হবে, এই জিঞ্জাভাল সার্কাসের ডেপথ বেড়ে যাবে না? ফলে কি হবে, পেরিওডন্টাল পকেট ফর্মেশন হবে একদম অ্যাডভান্স স্টেজে, যে আপাতত এখন না, বাট মাত্র শুরু হওয়া শুরু করছে যে এপিক্যাল মাইগ্রেশন অফ জাংশনাল এপিথেলিয়াম হওয়া শুরু করছে মাত্র। কিভাবে শুরু করছে? কারণ এই জাংশনাল এপিথেলিয়াম নিচে কি আছে, কানেকটিভ টিস্যু অ্যাটাচমেন্ট। কানেকটিভ টিস্যু অ্যাটাচমেন্ট কি দিয়ে হয় মূলত? এই কানেকটিভ টিস্যু অ্যাটাচমেন্টটা মূলত কানেকটিভ টিস্যু অ্যাটাচমেন্টের নিচেই থাকে তোমার ডেন্টোজিঞ্জাভাল গ্রুপ অফ ফাইবার বা সার্কিউলার ফাইবারগুলো থাকে। তোমাদের যদি আমি পিকচারটা দেখাই, দেখো এই জায়গায় আমরা যদি দেখি, এই যে এই জায়গায় দেখো, তো এই ফাইবারগুলো এই দিকেও থাকে, এদিকে ফাইবার থাকে, এটা বলা হয় ডেন্টোজিঞ্জাভাল ফাইবার। কি বলা হয়, ডেন্টোজিঞ্জাভাল ফাইবার। তো এই ডেন্টোজিঞ্জাভাল ফাইবার যদি না থাকে, তাহলে এই জায়গাটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে না? এই খালি হয়ে যাওয়ার ফলে এই যে জাংশনাল এপিথেলিয়াম উপরে, এই জাংশনাল এপিথেলিয়ামে যে এপিক্যাল রিজনের সেলগুলা সেগুলো প্রলিফারেট হয়ে এই যে ফাঁকা জায়গাটাকে পূরণ করে ফেলবে। ক্লিয়ার? তাহলে কি জাংশনাল এপিথেলিয়ামে এপিক্যাল মাইগ্রেশন হয়ে গেছে না? তো এটাই আমরা মাত্র বুঝাইলাম। তো চলে আসে আমরা আগের জায়গায়, যে স্পেসটা তৈরি হবে কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশনের ফলে, সেই স্পেসটাকে ফিল করবে কে? সেটা হচ্ছে জাংশনাল এপিথেলিয়াম সেলগুলা। আর আরেকটা ঘটনা ঘটে, সেই জাংশনাল এপিথেলিয়ামের সেলগুলা দেখো
এরকম একটা প্রজেকশন তৈরি করছে, ফিঙ্গার লাইক প্রজেকশন আন্ডারলাইন কানেকটিভ টিস্যুর মধ্যে। এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এই প্রজেকশনগুলোকে বলা হয় রেটিপিক। শুরুতে বলে আসছি রেটিপিকগুলো কি হবে। আর এখানে কিন্তু এই পিকচার খুব সুন্দর মতো বলাই হয়েছে, ডিটাচমেন্ট হয় জাংশনাল এপিথেলিয়ামে করোনাল সাইডে। যে পুরাটা যদি জাংশনাল এপিথেলিয়াম হয়, এই জাংশনাল এপিথেলিয়ামে এই যে করোনাল সাইডে কি হবে, ডিটাচমেন্ট হবে, টু সার্ফেস থেকে ডিটাচড হয়ে যাবে। এবং এপিক্যাল রিজনটা নিচের দিকে এপিক্যালি প্রলিফারেশন হওয়ার মাধ্যমে ওভারঅল জাংশনাল এপিথেলিয়ামের এপিক্যাল মাইগ্রেশন করবে। ক্লিয়ার? এবং সেই সাথে এই যে জাংশনাল এপিথেলিয়ামের নিচে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হবে, যেটাকে বলা হয় রেটিপিক। ক্লিয়ার? আচ্ছা, তো এই ঘটনাগুলো ঘটবে। তাহলে আমরা বলতে পারি কি কি চেঞ্জ আসলো তোমার এই আর্লি লেশন তুমি কি কি পরিবর্তন পাইলা? একটা পাইলা হচ্ছে ভাস্কুলার প্রলিফারেশন হয়, এটা একটা চেঞ্জ। তাহলে ভাস্কুলার চেঞ্জ যদি বলা হয়, ভাস্কুলার চেঞ্জের মধ্যে বলা হবে, বলতে পারবা সেটা হচ্ছে ভাস্কুলার প্রলিফারেশন হয়। ক্লিয়ার? আর্লি লেশনে ভাস্কুলার চেঞ্জ হয় মূলত ভাস্কুলার প্রলিফারেশন। আর মাইক্রোস্কোপিক লেভেলে যদি তুমি দেখো তাহলে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে রেটিপিক ফর্মেশন হবে। এটা একটা বিষয়, রেটিপিক ফর্মেশন হবে জাংশনাল এপিথেলিয়ামের মধ্যে। এবং প্রিডোমিনেন্ট সেল হিসেবে কোনটা থাকবে? প্রিডোমিনেন্ট সেল হিসেবে থাকবে টি লিম্ফোসাইট। এই যে প্রিডোমিনেন্ট সেল হিসেবে থাকবে টি লিম্ফোসাইট। ক্লিয়ার? এবং এইখানেও কিন্তু কোলাজেন লস হইতেই থাকবে। এবং সেই সাথে যেহেতু নতুন নতুন ভেসেলস ফর্মেশন হয়, সেজন্য এই জিঞ্জাভাটা ইরাথেমাটাস দেখাবে। এবং শুধু তাই না, বিউপি ব্লিড অন টাচ পজিটিভ হবে। যদি কোনো একটা পেশেন্ট আইসা যদি হিস্ট্রি নিয়ে আসে যে তার দাঁত ব্রাশের সময় রক্ত পড়তেছে, এই সিনারিওটা কিন্তু খুবই কমন। অনেকে কিন্তু দাঁত ব্রাশের সময় গাম থেকে কিন্তু মাড়ি থেকে রক্ত বের হয়। তো এই যে রক্তটা কেন বের হচ্ছে? কারণ এই যে টুথব্রাশের যে ব্রিসলস গুলা আছে, সেই ব্রিসলস গুলা যখন এই গামের মধ্যে টাচ খাচ্ছে, তখন ওই গামের মধ্যে যেহেতু জিঞ্জিভাইটিস ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশনের দরুন নতুন নতুন ব্লাড ভেসেলস ফর্মেশন হয়েছে। নতুন নতুন ব্লাড ভেসেলস গুলা যেহেতু উইক বেসমেন্ট মেমব্রেন রয়েছে, ইম্যাচিওর, সেই জন্য ওই যে টুথব্রাশের ব্রিসলসের আঘাতে এরা খুব সহজে রাপচার হয়ে যায়, এদের ভেতর থেকে থাকা ব্লাডগুলা খুব সহজে বের হয়ে আসে। এভাবে কিন্তু ব্লিড অন টাচ পজিটিভ হয়। ক্লিয়ার? অর্থাৎ ব্রাশিং সময় তুমি ব্লাডটা পাবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বিউপি পজিটিভ পাবো। এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক বা ক্লিনিক্যাল চেঞ্জ। তাহলে ক্লিনিক্যাল চেঞ্জ কি পাবো আর্লি লেশনে পাবো হচ্ছে গামটা দেখতে ইরাইথেমেটাস হবে এবং সে সাথে গাম ব্লিডিং এর একটা হিস্ট্রি দিবে, শেষ। আর মাইক্রোস্কোপিক চেঞ্জ আমরা কি পাবো? প্রিডোমিনেন্ট সেল হিসেবে টি লিম্ফোসাইট পাবো এবং সে সাথে তোমার রেটিপিক ফর্মেশন হবে, এই যে রেটিপিক ফর্মেশন হবে। ক্লিয়ার? জাংশনাল এপিথেলিয়াম। এবং ভাস্কুলার চেঞ্জ হিসেবে আমরা কি পাবো? ভাস্কুলার প্রলিফারেশন হবে, নতুন নতুন ব্লাড ভেসেলস ফর্মেশন হবে। তা আশা করি আর্লি লেশনটা বুঝতে পারছো। এবার আমরা চলে আসি আমাদের মেইন টেক্সট বুকে কি কি কথা বলছে। টেক্সট বুকে আমরা অলরেডি শুরুর দিকে একটু পড়ে ফেলছি, তাই না? তো টেক্সট বুকে আমরা আরেকটা কথা জানবো, সেটা হচ্ছে এই যে মাইক্রোবিয়াল বা ব্যাকটেরিয়ার প্রোডাক্টগুলা, ওই যে ইনিশিয়াল লেশনে মনে আছে কিনা? ইনিশিয়াল লেশনে এরা যখন এই যে ইনিশিয়াল লেশনে এই যে এপিথেলিয়াল সেলসগুলোর মাঝখানে যে স্পেসগুলা, সেগুলোর ওয়াইডিং হওয়ার মাধ্যমে এই স্পেস পথে একটা সময় কোথায় চলে আসছে? কানেক্টিভ টিস্যুর মধ্যে চলে আসছে না? তো এই কানেক্টিভ টিস্যুর মধ্যে যখন চলে আসে তখন কি হয়? ইনফ্লামেটরি প্রসেসটা ইনিশিয়েটেড হয়, এর ফলে ইনফ্লামেটরি সেলসগুলো বের হয়ে আসবে। ইনফ্লামেটরি সেলসগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সেলস হচ্ছে মনোসাইট অথবা ম্যাক্রোফেজ। এগুলো যে কাজটা করে সেটা হচ্ছে ভ্যাসো অ্যাক্টিভ সাবস্টেন্স প্রডিউস করে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, ইন্টারফেরন, টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন-1। এর মধ্যে ইন্টারলিউকিন-1 বিটাটা ইম্পর্টেন্ট। এটা কি করে? এটা হচ্ছে জিনজাইভাল যে ফাইব্রোব্লাস্ট অর্থাৎ গামের মধ্যে যে ফাইব্রোব্লাস্টগুলো রয়েছে সেগুলোর প্রপার্টিকে চেঞ্জ করে ফেলায়। কিভাবে চেঞ্জ করে? এরা মূলত এদের যে অ্যাপোপ্টোসিস তোমরা বুঝো যে একটা সেলের জেনেটিক্যালি ডিটারমাইন্ড অথবা নর্মাল যে সেল ডেথ, সেটাকে আমরা কি নামে রাখি? অ্যাপোপ্টোসিস নামে রাখি। সেই অ্যাপোপ্টোসিসটাকে কি করে ফেলবে? ডিলে করে ফেলবে। অ্যাপোপ্টোসিসকে যদি ডিলে করে তাহলে ওই ফাইব্রোব্লাস্টটা কিন্তু ডেথটা আর হবে না, ডেথটা কিন্তু ডিলে হয়ে গেল। তাহলে ওই ফাইব্রোব্লাস্টটা স্টেবিলাইজ হয়ে যাবে। এখন ফাইব্রোব্লাস্টকে স্টেবিলাইজ করে লাভটা কি? লাভটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট কোলাজেন প্রোডাকশন করতে পারে। এখন যেহেতু ব্যাকটেরিয়া কোলাজিনেস এর মাধ্যমে কোলাজেন ডিস্ট্রাকশন ঘটাচ্ছে, তাহলে ওই কোলাজেনের ঘাটতিটা পূরণ করার মাধ্যমে গামটাকে হিল করতে সহায়তা করে মূলত ফাইব্রোব্লাস্ট। তাহলে এই ফাইব্রোব্লাস্টকে টিকিয়ে রাখার জন্য মূলত এই মনোসাইট বা ম্যাক্রোফেজ বা ইনফ্লামেটরি সেলসগুলা
ইনফ্লামেটরি সেলসগুলো মূলত ইন্টারলিউকেন 1 বিটা প্রডিউস করে। যে ইন্টারলিউকেন 1 বিটা যে কাজটা করে সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্টকে জীবিত রাখে যেন ফাইব্রোব্লাস্টটা ওই ঘাটতিটা, কোলাজেনের ঘাটতিটা পূরণ করতে পারে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর চলে আসি যে সিকোয়েন্স অনুসারে, অর্থাৎ গামের যে ইনফ্লামেশনটা সেটা আমরা কিছু সিকোয়েন্সিয়াল ইভেন্টের আওতায় আলোচনা করি। এর মধ্যে প্রথম যেটা সেটা ইনিশিয়াল লেশন, আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। এরপরের যে সেকেন্ড লেশনটা হচ্ছে আর্লি লেশন, এরপরে হচ্ছে এস্টাবলিশড স্টেজ, এবং সব শেষে হচ্ছে অ্যাডভান্সড স্টেজ, যখন কিনা পেরিওডন্টাইটিসও ডেভেলপ করে ফেলায়। অর্থাৎ এই ক্ষেত্রে বোন রিজর্পশন, বোন ডিস্ট্রাকশনও তুমি দেখতে পারবা। ক্লিয়ার? আমরা আলোচনার ধারাবাহিকতায় এটা কিন্তু আমরা আলোচনা করব এই লেকচারের শেষের দিকে। তো এবার চলে আসি, আমরা নর্মাল কন্ডিশনে এমনিতেই নিউট্রোফিলগুলাকে আমরা পাই জিঞ্জাভাল যে জাংশনাল এপিথেলিয়াম বা জিঞ্জাভাল মার্জিন বা সালকাসের মধ্যে বা ওরাল ক্যাভিটির মধ্যে আমরা নর্মাল কন্ডিশনেই কিন্তু আমরা পাই নিউট্রোফিলগুলোকে। কেন পাই? কারণ নিউট্রোফিলগুলো ডায়াবেটিস করতে পারে। ক্লিয়ার? আর ডায়াবেটিস কি জিনিস আমরা তো একটু আগে বলে আসছি এই কথাটা। এবার চলে আসে গামের ইনফ্লামেশন। এই যে জিঞ্জাভার যে ইনফ্লামেশনটা, যেটাকে আমি স্টেজ 1 বলতেছি, শুরুর দিকে, একদম শুরুতে কি চেঞ্জগুলো হয়, এই চেঞ্জগুলোকে আমরা ওভারঅল বলি যে ইনিশিয়াল লেশন। তো ইনিশিয়াল লেশনের ফার্স্ট যে ম্যানিফেস্টেশন সেটা হচ্ছে ভাস্কুলার চেঞ্জ। কি ভাস্কুলার চেঞ্জ হবে? আমরা অলরেডি বলছি ডাইলেটেড ক্যাপিলারি হবে, ভ্যাসোডিলেশন হবে, অর্থাৎ ভাস্কুলারিটি বেড়ে যাবে। ভাস্কুলারিটি বেড়ে যাওয়া মানে কি? ইনক্রিজ ব্লাড ফ্লো বেড়ে যাবে। অ্যান্ড ব্লাড ফ্লো কেন বাড়ে? আমরা অলরেডি বলছি যে ইনফ্লামেটরি সেলসগুলো অ্যাক্টিভেটেড হওয়ার মাধ্যমে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে, অর্থাৎ হিস্টামিন রিলিজ করে, অর্থাৎ টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর আলফা রিলিজ করে। এই যে মিডিয়েটরগুলো, এই মিডিয়েটরগুলো মূলত ভাস্কুলারিটি বাড়িয়ে দেয়, ভাস্কুলার পারমেবিলিটিও বাড়িয়ে দেয়। ফলে কিন্তু কি হয়? ব্লাড ভেসেলসের মধ্যে থাকা ব্লাড ফ্লোটা বাড়ে, এবং ব্লাড ভেসেলসের মধ্যে থাকা প্লাজমা ফ্লুইডগুলো ব্লাড ভেসেলস থেকে বের হয়ে আসে, এক্সট্রাভেসেশন হয়, ফলে জিসিএফ ফ্লোটা বেড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, আর সাব ক্লিনিক্যাল জিঞ্জিভাইটিস কেন বলছে? কারণ ইনিশিয়াল লেশনের ক্ষেত্রে খুব একটা ক্লিনিক্যালি সাইন সিম্পটম দেখতে পাওয়া যায় না, সেই জন্য এটাকে আমরা সাব ক্লিনিক্যাল জিঞ্জিভাইটিস বলতে পারি। এরপর চলে আসি মাইক্রোস্কোপিক্যালি একদম ক্লাসিক্যাল ফিচার পাবা অ্যাকিউট ইনফ্লামেশনে কোনটার ক্ষেত্রে? ইনিশিয়াল লেশনের ক্ষেত্রে। অর্থাৎ এই ক্ষেত্রে ব্লাড ভেসেলসের কিছু চেঞ্জ আসবে, যেমন ভ্যাসোডাইলেশন হয়, এবং সেই সাথে নিউট্রোফিলগুলা যে কাজটা করে সর্বপ্রথম মার্জিনেশন হয়, অর্থাৎ ব্লাড ভেসেলসের যে ওয়াল, সে ওয়ালের সংলগ্ন অবস্থায় আসে। এরপরে এটা ডায়াবেটিস বা ইমিগ্রেশনের মাধ্যমে ক্যাপিলারি যে বা ব্লাড ভেসেলস থেকে বের হয়ে আসে। ক্লিয়ার? আর এক্ষেত্রে মেইনলি প্রিডোমিনেন্ট সেল হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার নিউট্রোফিল বা পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। ক্লিয়ার? আচ্ছা, আর সেই সাথে এদের সংখ্যাটা অনেক বেশি, মানে যখন তুমি ব্লাড ভেসেলস থেকে এই নিউট্রোফিলগুলো বের হয়ে কোথায় আসবে? কানেকটিভ টিস্যুর মধ্যে আসবে, জাংশনাল এপিথেলিয়ামের মধ্যে আসবে, জিঞ্জাভাল সার্কাসের মধ্যে এসে জমা হবে। ক্লিয়ার? শুধু এরা যে এসে জমা হয় এমন না, এক্সুডেশন, আমরা এটাকে বলছি যে এক্সট্রাভেসেশনের মাধ্যমে ভাস্কুলার পারমিবিলিটি যেহেতু বাড়ছে, সেই জন্য ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে ব্লাড ভেসেলস থেকে প্লাজমা ফ্লুইডগুলা এক্সুডেশনের মাধ্যমে, অর্থাৎ এক্সুডেটিভ ফ্লুইড হিসেবে বের হয়ে আসে। বের হয়ে কোথায় জমা হয়? জিঞ্জাভাল সার্কাসের মধ্যে জমা হয়, অর্থাৎ জিসিএফ ফ্লোটা বাড়ায় দেয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসি কিছু সাটল চেঞ্জ হয় আরও বেশি। সেটা কি কি? সেটা যে জাংশনাল এপিথেলিয়ামের মধ্যেও সাটল চেঞ্জ হয়, আবার পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যুর মধ্যেও সাটল চেঞ্জ হয়। এবং এই চেঞ্জগুলো কি কি? এই চেঞ্জগুলো হচ্ছে তোমার পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যুর যে ম্যাট্রিক্সগুলো আছে, যেমন কোলাজেন। ক্লিয়ার? তো এগুলো অল্টার্ড হয়ে যায়, এবং সেই সাথে তোমার কিছু ফাইব্রিন পাবা। তো ফাইব্রিন ডিপোজিশন হবে এফেক্টেড এরিয়াতে। কেন ফাইব্রিন ডিপোজিশন? কারণ ফাইব্রিনটা হিলিং এর কাজ করে, তোমরা অলরেডি জানো। এরপর চলে আসি আর কি কি করে? লিম্ফোসাইট কিন্তু অ্যাকুমুলেট হওয়া শুরু করে, বাট লিম্ফোসাইট অ্যাকুমুলেট হওয়া শুরু করলেও এখানে প্রিডোমিনেন্ট সেল হিসেবে কোনটা কাজ করবে? সেটা হচ্ছে নিউট্রোফিল কাজ করবে। ক্লিয়ার? এবং এই যে লিউকোসাইটগুলার যে মাইগ্রেশন, অর্থাৎ বা জিসিএফ এর যে পরিমাণটা বাড়তেছে, সেটা মূলত নির্ভর করে হচ্ছে তোমার এই যে জিঞ্জাভাল ফ্লুইড, সেই জিঞ্জাভাল ফ্লুইডের ফ্লো এর ওপর। অর্থাৎ জিঞ্জাভাল সালকাসের মধ্যে থাকা জিঞ্জাভাল ফ্লুইডটাকে তো আমরা জিসিএফ বলতেছি। তো ইনফ্লামেশন যত বেশি বাড়বে, ততই আমার ভাস্কুলার পারমেবিলিটি বাড়বে। ভাস্কুলার পারমেবিলিটি বাড়ার ফলে প্লাজমা ফ্লুইড ব্লাড ভেসেলস থেকে বের হয়ে আসবে বেশি বেশি। ফলে এই প্লাজমা ফ্লুইডগুলো ইনফ্লামেটরি এক্সুডেট হিসেবে জিঞ্জাভাল সার্কাসের মধ্যে জমা হবে, যেটাকে আমরা জিসিএফ বলতেছি। অর্থাৎ জিসিএফ এর পরিমাণ বাড়বে, জিসিএফ ফ্লো বাড়বে।
তার মানে কি ইনফ্লামেশন যত বেশি জিসিএফ ফ্লো তত বেশি, এবং জিসিএফ ফ্লো এর সাথে জিসিএফ ফ্লো যেহেতু একটা ইনফ্লামেটরি এক্সুডেড বা ইনফ্লামেটরি ফ্লুইড, সেই ইনফ্লামেটরি ফ্লুইডের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, প্রোটিন থাকার পাশাপাশি কি থাকবে, এই ইনফ্লামেশনটা বাড়ার ফলে ইমিউন যে সেলসগুলা ইনফ্লামেটরি সেলসগুলা সেগুলো তো বাড়বে, তাই না? তো ইনফ্লামেটরি সেল অর্থাৎ লিউকোসাইটের পরিমাণও বাড়বে, লিউকোসাইটের পরিমাণও বাড়বে। তো লিউকোসাইটের পরিমাণও বাড়লো, তাহলে দেখছো যে লিউকোসাইটের পরিমাণটা বাড়তেছে কিনা সেটা কিন্তু সরাসরি কোরিলেট করতেছে জিঞ্জাভাল সালকাস সে জিসিএফ বাড়ার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ জিসিএফটা কখন বাড়ে, যখন ইনফ্লামেশন বাড়ে, যত বেশি ইনফ্লামেশন তত বেশি জিসিএফ তত বেশি লিউকোসাইট। ক্লিয়ার? একদম ইজি হিসাব। আচ্ছা, তো এখন আমরা একটা একটু ফার্দার আগে এই চারটা আমরা সবার লাস্টে দেখবো, এখন না, এই চারটা আমরা সবার লাস্টে দেখবো, অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য এই চারটা। ক্লিয়ার? এই চারটা কিন্তু প্রফে আসে, এবং আমরা যে এই আজকে যে লেকচার আলোচনা করতেছি এই কোশ্চেনটাই কিন্তু আসে পুরোটাই কিন্তু ডিউতে আসছিল, এবং সাস্টেও কিন্তু আসছিল প্রফের রিটেনে। ক্লিয়ার? প্রফ রিটেনে আসছিল, এগুলো প্রফ রিটেনে আসছিল। তো এই চারটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, প্রফ রিটেনে দিতে হয়। তো এবার চলে আসি আর্লি লেশনে। আর্লি লেশন কি? ইনিশিয়াল লেশনে আমরা যে ফিচারগুলো পাইছি সেগুলো ইন্টেন্সিফাই হবে এই ক্ষেত্রে। অর্থাৎ ইনিশিয়াল লেশন যখন ছিল তখনই যদি ট্রিটমেন্ট না করা হয় তখন এটার ধারাবাহিকতায় সিকোয়েন্স অনুসারে আর্লি লেশন ডেভেলপ করে। তো আর্লি লেশন কখন ডেভেলপ করে? মূলত 1 উইক পরে, ইনিশিয়াল লেশনের 1 উইক পরে। আচ্ছা, অর্থাৎ সহজ কথা, প্রথম যে ব্যাকটেরিয়াল প্ল্যাক অ্যাকুমুলেশন হয়েছিল তার 4 থেকে 7 দিন পরে। সেজন্য আমরা উপরে এই জায়গায় এই কথাটা লিখছি যে 4 থেকে 7 দিন, 4 থেকে 7 দিন এই কথা লিখছি। আচ্ছা, প্রথম যে জিনিসটা হবে ক্লিনিক্যাল সাইন হিসেবে ইরেথেমা। কেন ইরেথেমা হয় আমরা একটু আগে আলোচনা করে আসছি, ইরেথেমা কেন হয়। অর্থাৎ ভাস্কুলার পলিফারেশন ফলে নতুন নতুন ব্লাড ভেসেলস তৈরি হয়, এর ফলে কি হবে, এটাকে ইরেথেমা মনে হবে গেল। আর কি হবে, নতুন নতুন ব্লাড ভেসেলস পলিফারেশন হবে, ভাস্কুলার পলিফারেশন হবে, নিউ আইজেনেসিস হবে। ক্লিয়ার? শুধু তাই না, ক্যাপিলারি লুপ ফর্মেশন হবে। কোথায়? বিটুইন দ্য রেটিপিক বা রেটি রিচ। অর্থাৎ আমরা যদি একটু দেখাই, এই যে এই জায়গায় দেখো একটা এই রেটিপিক আছে না, এটা হচ্ছে একটা রেটিপিক, এটা হচ্ছে একটা রেটিপিক, আর এই দুই রেটিপিকের মাঝখানে এই ক্যাপিলারিগুলা একটা লুপ ফর্মেশন করে। এই যে একটা লুপ ফর্মেশন এগুলো, আবার এই যে একটা লুপ ফর্মেশন এগুলো, আবার এই যে একটা লুপ ফর্মেশন এগুলো, আমরা কন্টিনিউয়াসলি কিন্তু লুপ ফর্মেশন করতেছি। এগুলো হচ্ছে লুপ, এগুলো হচ্ছে লুপ। এই লুপগুলো কি? এই যে একটা এক্সটেনশন, এই যে একটা এক্সটেনশন, অর্থাৎ দুই রেটিপিকের মাঝখানে এই যে আমরা যদি আবার লুপটা আগে, এই যে লুপ, এটা হচ্ছে একটা রেটিপিক, এটা হচ্ছে একটা রেটিপিক, রেটিপিক, রেটিপিক্স, আর এই পাশে হচ্ছে আরেকটা রেটিপিক, আরপি রেটিপিক। দুই রেটিপিকের মাঝখানে হচ্ছে এই ক্যাপিলারি লুপটা ফর্মেশন হয়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরপরে আর কি কি পাবা? ব্লিড অন টাচ পজিটিভ পাবা, ডিওপি পজিটিভ পাবা প্রবিং দিয়ে। অলরেডি জানো যে কেন প্রবিং দিয়ে ব্লিড অন টাচ পজিটিভ হয়, কারণ নতুন যে ব্লাড ভেসেলসগুলো ফর্মেশন হয় সেগুলো অনেক বেশি উইক হয়, যার ফলে খুব সহজে রাপচার হয়ে যায়। এবং জিসিএফ, জিঞ্জাভাল ক্র্যাভিকুলার ফ্লুইড, সেই ফ্লুইডটা অনেক বেশি বাড়ে, ফ্লোটা বাড়ে, জিসিএফ ফ্লোটা অনেক বেশি বাড়বে, কারণ তোমার ভাস্কুলার পারমিটিভিটি অনেক বেশি বাড়তেছে, এবং সেই সাথে তোমার লিউকোসাইটগুলোর ট্রান্সমাইগ্রেশন অনেক বেশি হারে বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, আর মাইক্রোস্কোপে কী কী চেঞ্জ পাবা? সেটা পাবা হচ্ছে লিউকোসাইটগুলো ইনফিলট্রেশন হবে কোথায়? কানেক্টিভ টিস্যুর মধ্যে, জাংশনাল এপিথেলিয়ামে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকবে? লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট? 75% মেজরিটি হচ্ছে টি লিম্ফোসাইট। ক্লিয়ার? শুধু যে টি লিম্ফোসাইট থাকে এমন না, সবচেয়ে বেশি থাকে টি লিম্ফোসাইট, এটা সত্য 75%, বাট এর পাশাপাশি নিউট্রোফিল থাকতে পারে, শুধু তাই না ম্যাক্রোফেজ থাকতে পারে, প্লাজমা সেল থাকতে পারে, মাস্ট সেল থাকতে পারে। এবং যে ইনিশিয়াল লেশনে তুমি যেই চেঞ্জগুলো পাইছিলা সেগুলো ইন্টেন্সিফাই হবে এই ক্ষেত্রে, এবং জাংশনাল এপিথেলিয়ামের মধ্যে নিউট্রোফিলগুলো ইনফিলট্রেশন হবে। শুধু তাই না, জাংশন এপিথেলিয়ামের পাশাপাশি জিঞ্জাভাল সার্কাসের মতো তোমরা কি পাবা? এই নিউট্রোফিলটা পাবা। এবং এই জাংশনাল এপিথেলিয়ামের মধ্যে ডেটিপিক ফর্মেশন হয়, আমরা একটু আগে পড়ছি এই কথাটা, এবং কোলাজেন ডিস্ট্রাকশনটা বাড়তেই থাকে, কোলাজেন ডিস্ট্রাকশন হইতে থাকে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে সার্কিউলার এবং ডেন্টো জিঞ্জাভাল ফাইবারগুলো ডিস্ট্রাকশন হয়। এই কথাটা বলে আসছি, কেন ডিস্ট্রাকশন হয় আমরা এই কথাটাও বলে আসছি, যে যে ইমিউন সেলগুলো সেটা সাইটোটোক্সিন এনজাইম রিলিজ করে, সেগুলো মূলত ব্যাকটেরিয়া ধ্বংসের পাশাপাশি এই যে ডেন্টো জিঞ্জাভাল ফাইবার এবং সার্কুলার ফাইবারগুলোর ডিস্ট্রাকশন ঘটায় থাকে। আর এই যে ডিস্ট্রাকশন হওয়ার ফলে যে গ্যাপটা ফর্মেশন হয় সেই গ্যাপটা পূরণের জন্য জিঞ্জাভাল যে জাংশনাল এপিথেলিয়াম, সেই জাংশনাল এপিথেলিয়ামে এপিক্যাল মাইগ্রেশন হওয়া শুরু করে। ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি আর কি কি পাবা? সেটা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, যেটা কিনা ব্লাড ভেসেলস থেকে বের হয়ে আসছিল,
কেমোট্যাক্সিসের প্রভাবে সেগুলো কিন্তু তোমার বেসমেন্ট মেমব্রেন ক্রস করে আমরা আলটিমেটলি কোথায় পাবো? পকেট এরিয়াতে, জিঞ্জিভাল সার্কাসের মধ্যে পাবা। এবং এই নিউট্রোফিলগুলো যে কাজটা করবে, ব্যাকটেরিয়াগুলোকে এনগালফ করে ফেলবে এবং ফ্যাগোসাইটোসিস করে, এবং সেই সাথে এরা আবার কি করে? লাইসোজাইমও রিলিজ করে, যেগুলো কিনা ব্যাকটেরিয়াকে ইনজেকশন করতে পারবে। তো এই নিচের ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস, এটা নিয়ে আমরা একটু এই লেকচারের সবার লাস্টে একটু আলোচনা করব। তো এবার চলে আসে আমরা স্টেজ 3 জিঞ্জিভাল ইনফ্লামেশন বা এস্টাবলিশড ল্যাশন। তো আমরা শুরুতে আসি, সেটা হচ্ছে স্টেজ 3। স্টেজ 3টা ডেভেলপ করে মূলত 14 থেকে 21 দিনের পরে, 21 দিনের মাথায়। তো এক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেটরি সেলসের পরিমাণটা আরও বেশি বাড়তে থাকে। আমরা শুরুর দিকে প্রিডোমিনেন্টলি কোনটা পাইছিলাম? একদম ইনিশিয়াল এই ক্ষেত্রে পলিমরফোনিউক্লিক লিউকোসাইট অর্থাৎ নিউট্রোফিল পাইছিলাম। আর সেকেন্ডলি যখন আর্লি লেশন পড়ছি তখন কিন্তু টি লিম্ফোসাইট বেশি পাইছি। আর এখন এই যে ইনফ্লামেটরি সেলসগুলো আরও বেশি বেশি অ্যাকুমুলেশন হতে থাকবে, বেশি বেশি জাংশনাল এপিথেলিয়ামের মধ্যে পাবা, কানেক্টিভ টিস্যুর মধ্যে পাবা, জিঞ্জিভাল সার্কাসের মধ্যে পাবা, মানে সর্বত্র ইনফ্লামেটরি সেলস ভরা। ইনফ্লামেটরি সেলসের মধ্যে সবচেয়ে প্রিডোমিনেন্টলি থাকবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে প্লাজমা সেল এবং বি লিম্ফোসাইট। ক্লিয়ার? এবং এখানে এই যে এগুলোর পাশাপাশি যে নিউট্রোফিল থাকবে, সেই নিউট্রোফিলটা মূলত ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস রিলিজ করবে। একটু আগে আমরা যে কথাটা বলছি, যে আমরা বলছিলাম যে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস সম্পর্কে আমরা পড়বো, এই যে ফাইনালে আমরা আসলাম এই কথায়, যে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস রিলিজ করে। শুধু তাই না, কোলাজিনেস এনজাইমও কিন্তু রিলিজ করে। আর আমরা জানি যে কোলাজেন এনজাইম যে কাজটা করবে সেটা হচ্ছে কোলাজেন ডিস্ট্রাকশন করবে। এই কোলাজেন ডিস্ট্রাকশনটা হওয়ার ফলে, এই যে ফার্দার ডিস্ট্রাকশন অফ কোলাজেন ফাইবার বান্ডেল, এর ডিস্ট্রাকশন হওয়ার ফলে যে জিনিসটা হয়, এবং সে সাথে আরেকটা জিনিস খেয়াল করো, কোলাজেন ফাইবারটা ডিস্ট্রাকশন হচ্ছে, আমরা শুরু থেকে বলে আসছি যে কোলাজেন ফাইবারগুলো ডিস্ট্রাকশন হওয়ার ফলে, বিশেষ করে কোনটা? ট্যান্টো জিঞ্জাভাল ফাইবার এবং সার্কিউলার ফাইবার, এগুলোর ডিস্ট্রাকশন হওয়ার ফলে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়, সেই ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য কি করবে? জাংশনাল এপিথেলিয়ামের এপিক্যাল মাইগ্রেশন হয়, তাই না? এপিক্যাল মাইগ্রেশন কিভাবে হয়? মূলত এই যে জাংশনাল এপিথেলিয়ামের এপিক্যাল যে সেলগুলো, সেগুলো পলিফারেট হয় ডাউনওয়ার্ডলি অর্থাৎ এপিক্যালি, এবং করোনাল ডিরেকশনে যে সেলগুলো আছে সেগুলো ডিটাচমেন্ট হয়। এর ফলে দেখা গেছে জাংশনাল এপিথেলিয়াম নিচে নেমে যাচ্ছে, এবং জিঞ্জিভাল যে সার্কাসের যে ডেপটা, সেই ডেপটা বেড়ে যেতে থাকে। এই জিঞ্জিভাল সার্কাসের ডেপ বেড়ে যেতে থাকে, অর্থাৎ পকেট ফর্মেশন হওয়া শুরু করে। তো এটাই আমরা বললাম মাত্র, যে এই যে কোলাজেন ফাইবার বা কোলাজেন ফাইবার বান্ডাল যা ডিস্ট্রাকশন হওয়ার ফলে এবং ইমিউন সেলগুলো বেশি বেশি অ্যাকুমুলেশন হওয়ার ফলে জিঞ্জিভাল সার্কাসের মধ্যে, এবং এপিক্যাল মাইগ্রেশন, জাংশনাল এপিথেলিয়ামে এপিক্যাল মাইগ্রেশন হওয়ার ফলে একটা স্মল জিঞ্জিভাল পকেট ফর্মেশন হয় শুরুতে, যে পকেটটা মূলত লাইন থাকে পকেট এপিথেলিয়াম দ্বারা। ক্লিয়ার? অর্থাৎ এই পকেট আমরা একটু আগে দেখছি যে জিঞ্জিভাল সার্কাস যখন পড়াইছি, জিঞ্জিভাল সার্কাসের মধ্যে এই জিঞ্জিভাল সার্কাসটাকে লাইনিং করে রাখতে গিয়ে সার্কুলার এপিথেলিয়াম, পরবর্তীতে এই জিঞ্জিভাল সার্কাসটা যখন প্যাথোলজিক্যালি ডিপেন্ড হয়ে যাবে, ডিপ হয়ে যাবে, যে এই সাইডের মতো, দেখো তোমার দেখাই, এই জায়গায় কি ছিল? জিঞ্জিভাল সার্কাসের বেসটা ছিল এই পর্যন্ত, এটা হচ্ছে জিঞ্জিভাল সার্কাস, এই পর্যন্ত ছিল ডেপথ। কিন্তু এখন দেখো, এখন এখন কিন্তু এটা অনেকটা গভীরে চলে আসছে, অনেকটা কি আসছে? গভীরে চলে আসছে। আগে এই জাংশনাল এপিথেলিয়াম ছিল এই জায়গায়, সেই জাংশনাল এপিথেলিয়াম চলে আসছে কোন জায়গায়? দেখছো? তার মানে কি এপিক্যাল মাইগ্রেশন হয়েছে না? এপিক্যাল মাইগ্রেশন হয়েছে না? এপিক্যাল মাইগ্রেশন অফ জাংশনাল এপিথেলিয়াম হয়েছে না? তো এই যে এপিক্যাল মাইগ্রেশন অফ জাংশনাল এপিথেলিয়াম হওয়ার ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা পকেট ফর্মেশন হয়েছে, যে পকেটের লাইন করে রাখছে, এই যে পকেট, এই যে পকেটটাকে লাইন করে রাখছে যে এপিথেলিয়াম, সেটাকে বলা হয় পকেট এপিথেলিয়াম। কি বলা হয়? পকেট এপিথেলিয়াম। এই পকেট এপিথেলিয়ামে প্রচুর পরিমাণে ইমিউন সেল অ্যাকুমুলেশন হতে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা চলে আসি আমাদের ওই আগের জায়গায় যে কথা বলছে। ওকে, তো এখানে তার মানে কি হবে? পকেট এপিথেলিয়াম ধারা লাইন কিন্তু একটা জিঞ্জিভাল পকেট ফর্মেশন হবে। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ডিউ টু ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে, অলরেডি জানে ভাস্কুলার পারমিয়াবিলিটি কেন বাড়বে, কারণ এই নিউট্রোফিলগুলো কি করে? প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন বা ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ করে, যেগুলো ফলে কিন্তু ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়। এই ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার ফলে কন্টিনিউয়াস কিন্তু প্লাজমা ফ্লুইড লিকেজ হইতেই আছে। প্লাজমা ফ্লুইডের মধ্যে কি থাকে? প্লাজমা প্রোটিনও থাকে। এই প্লাজমা প্রোটিনগুলো যে কাজটা করে সেটা হচ্ছে এই ব্লাডগুলাকে অনেক বেশি ভিসকোসিটি বাড়ায় দেয়। ক্লিয়ার? অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, যে ব্লাডগুলা, এই যে ব্লাড, সেই ব্লাডের ভিসকোসিটি যদি বেড়ে যায়, তাহলে ব্লাড ফ্লো কি কমে যাবে কিনা? তাই না? ব্লাড ফ্লোটা কিছুটা হলেও কমে যাবে যদি ভিসকোসিটি বাড়ে।
আর এখানে আরেকটা কারণ বলা হয়, সেটা হচ্ছে যেহেতু তোমার ইনফ্লামেশনে তোমার ভাস্কুলারিটি বাড়তেছে, অর্থাৎ ব্লাড ফ্লোটা বাড়তেছে। ব্লাড ফ্লো বাড়লে একসময় দেখা গেছে যে ভেনাস রিটার্ন হওয়াটা একটু টাফ হয়ে যায়। ভেনাস রিটার্ন টাফ হয়ে গেলে জিনিসটা হবে সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু আর অক্সিজেনেটেড হওয়ার চান্সটা পাবে না, যেহেতু ফ্লোটা বেড়ে গেছে। ফলে কী হবে, ভাস্কুলার স্টাইসিস ডেভেলপ করবে বা স্লাগিশ হয়ে যাবে ব্লাড ফ্লোটা। এর ফলে জিঞ্জাভাল অ্যানোক্সেমিয়া ডেভেলপ করবে। এই জিঞ্জাভাল অ্যানোক্সেমিয়া ডেভেলপ করলে ওই জায়গায়, অর্থাৎ ব্লাড ভেসেলসের মধ্যে কোনো অক্সিজেনেটেড ব্লাড থাকবে না, ডিঅক্সিজেনেটেড ব্লাড, যার কারণে পুরো ওভারঅল জিঞ্জাভাটাকে ব্লুইশ দেখাবে। ওভারঅল জিঞ্জাভাটাকে কি দেখাবে? ব্লুইশ দেখাবে। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ক্রনিক যে জিঞ্জিভাইটিস থাকে, সেক্ষেত্রে দেখা গেছে ব্লাড ভেসেলসগুলো এনগজড হয়ে যায় এবং কনজেস্টেড হয়ে যায়। এর ফলে কি হয়, আবারও ভ্যানাস রিটার্ন ইম্পেয়ার্ড হয়ে যায়। ভ্যানাস রিটার্ন যদি ইম্পেয়ার্ড হয়ে যায়, তাহলে তো ওই অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড আর অক্সিজেনেটেড হবে না। ফলে কি হবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডই হিসেবে থাকবে। ফলে কি হবে, ওইটা জিঞ্জাভাল অ্যানোক্সিমিয়া ডেভেলপ করবে, আবারও ব্লুইশ জিঞ্জাভা ডেভেলপ করবে। তার কারণ কিন্তু দুইটা পাই গেছে। একটা হচ্ছে যে ইমিউন সেলের প্রভাবে ভাস্কুলারিটি বাড়তেছে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়তেছে, ফলে কিন্তু ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, অর্থাৎ ভাস্কুলার স্ট্যাসিস হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ব্লুইশ হচ্ছে। আরেকটা হচ্ছে যে ক্রনিক জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে ব্লাড ভেসেলসগুলো এনগোজ এবং কনজেস্টেড হওয়ার কারণে ভেনাস রিটার্ন হতে পারতেছে না, ফলে ডিঅক্সিজেনেটেড ব্লাড এখানে প্রেজেন্ট থাকতেছে, ফলে কিন্তু কি হচ্ছে, ব্লুইশ জিঞ্জিভা ডেভেলপ করতেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে ব্লাড ভেসেলস থেকে, যে ব্লাড ভেসেলসের যে পারমিবিলিটি বেড়ে যাওয়ার ফলে যে প্লাজমা ফ্লুইডই লিক হয়, বা সবসময় যে তোমার ইনফ্লামেটরি সেলগুলো লিক হয় এমন না। এখানে কি লিক হইতে পারে, ইরাইথ্রোসাইটও তো লিক হইতে পারে। তো ইরাইথ্রোসাইটের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিনে ব্রেকডাউন করবে, যেহেতু এক্সট্রা ভেসেশন হয়েছে, ভেসেস থেকে বের হয়ে আসছে ব্লাডগুলা। সে ব্লাডগুলা যখন বের হয়ে আসে, এর মধ্যে থাকা যে হিমোগ্লোবিন, সেটা যখন তোমার ব্রেকডাউন হয়, তখন এটার মধ্যে থাকা যে পিগমেন্টটা, সেই পিগমেন্টটার ফলেও কিন্তু এই ক্রনিক্যালি ইনফ্লাম জিঞ্জাভাটা ব্লুইশ বা ডার্ক ব্লু জিঞ্জাভা হিসেবে অ্যাপিয়ার করে। ক্লিয়ার? তাহলে আমরা কি কি জিনিস পাইলাম অ্যাস্টাবলিশড লেশনে? অ্যাস্টাবলিশড লেশনে আমরা অলরেডি পাইলাম যে ভাস্কুলার স্ট্যাটিস হয়। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাস্টাবলিশড লেশনে ভাস্কুলার চেঞ্জ কি হয়, সেটা হচ্ছে ডার্ক বা ব্লুইশ জিঞ্জাভা হয়। কেন হয়? কারণ জিঞ্জাভাল অ্যানোক্সিমিয়া ডেভেলপ করে। কেন অ্যানোক্সিমিয়া ডেভেলপ করে? মূলত ব্লাড ফ্লোটা কমে যায়, ভাস্কুলার স্ট্যাসিস হয়। ভাস্কুলার স্ট্যাসিস হয়, এর ফলে কি হয়, ভ্যানাস রিটার্ন আর হইতে পারে না, ফলে ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রেজেন্ট থাকে, এর ফলে তোমার ব্লুইশ জিঞ্জাভা হয়। আরেকটা কারণে ব্লুইশ জিঞ্জাভা হয়, সেটা হচ্ছে এই যে ইরাইথ্রোসাইটের ব্রেকডাউনের ফলে, অর্থাৎ হিমোগ্লোবিনের ব্রেকডাউনের ফলে যে পিগমেন্টটা তৈরি হয়, সেই পিগমেন্টের ফলেও কিন্তু হয়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস কি পড়লাম আমরা, সেটা হচ্ছে এপিক্যাল মাইগ্রেশন অফ জাংশনাল এপিথেলিয়াম। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক চেঞ্জ। মাইক্রোস্কোপিক চেঞ্জের মধ্যে আমরা কি দেখবো, সেটা হচ্ছে এপিক্যাল মাইগ্রেশন দেখবো। ক্লিয়ার? জাংশনাল এপিথেলিয়ামের। এবং সে সাথে প্রিডোমিনেন্ট সেল হিসেবে কোনটা দেখবো, প্লাজমা সেল। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক চেঞ্জ, প্লাজমা সেলকে প্রিডোমিনেন্ট দেখবো, এবং এখানেও কিন্তু কোলাজেন ফার্দার লস হইতেই থাকবে। আচ্ছা, এর পাশাপাশি ক্লিনিক্যালি আমরা কি দেখবো? ক্লিনিক্যালি আমরা দেখবো যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, জিঞ্জাভার ব্লুইশ জিঞ্জাভা হয়ে গেছে, এবং এটার টেক্সচারটাও কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি অ্যাডভান্সড লেশন। অ্যাডভান্সড লেশনে বলা হয়ে থাকে যে এই ক্ষেত্রে ইনফ্লামেশনটা আর জিঞ্জাভার মধ্যে সীমাবদ্ধ নেই, এরা চলে যায়, ইনফ্লামেশনটা চলে যায়, এক্সটেন্ড করে পেরোনটাল লিগামেন্টের মধ্যে, অর্থাৎ এবং একই সাথে অ্যালভিউলার বোনের মধ্যে। ফলে অ্যালভিউলার বোনের রিজর্পশন হয়, অ্যালভিউলার বোন এরকম ক্ষয় হইতে থাকে, এবং সে সাথে তোমার কি ফর্মেশন হবে, পেরিওডন্টাল পকেট ফর্মেশন হবে। আমরা অলরেডি জানি পেরিওডন্টাল পকেট কি জিনিস। জিঞ্জাভা সার্কাস যখন নর্মাল কন্ডিশনে থাকে, এরকম থাকে একটা ডেপথ, কিন্তু পরবর্তীতে যখন প্যাথোলজিক্যালি এটা যখন ডিপেন্ড হয়ে যাবে, জিঞ্জাভা সার্কাসের ডেপথটা যখন বেশি বেড়ে যাবে, তখন সেটাকে পেরিওডন্টাল পকেট বলা হয়। পেরিওডন্টাল পকেটের ক্ষেত্রে জিনিসটা হয়, জাংশন এপিথেলিয়ামের এপিক্যাল মাইগ্রেশন ঘটে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে তোমার কি করবে, পেরিওডন্টাল পকেট ফর্মেশন হবে, অ্যালভিওলার বোনের রিজর্পশন হবে। ক্লিয়ার? কেন হবে? কারণ ইনফ্লামেশনটা আর জিঞ্জাভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা কোথায় চলে গেছে, অ্যালভিউলার বোনে চলে গেছে। কোথায় চলে গেছে? আর পেরিওডন্টাল লিগামেন্টের মধ্যে চলে গেছে। সেই জন্য এটাকে বলা হয় পেরিওডন্টাইটিস, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ পেরিওডন্টাইটিস অ্যাপিয়ার করা শুরু করে। ক্লিয়ার? আচ্ছা, তা আমরা বলতে পারি অ্যাডভান্স লেশন হচ্ছে ট্রানজিশন অফ লেশন, অর্থাৎ জিঞ্জিভাইটিসের যে লেশনটা, সেটা পেরিওডন্টাইটিসে ট্রানজিশন হওয়ার মুহূর্ত, ট্রানজিশন হওয়ার যে ফেজটা, সেটাই হচ্ছে অ্যাডভান্সড লেশন। ক্লিয়ার? এখন একটা ক্লিনিক্যাল কোশ্চেন আমরা চিন্তা করি। ধরো একটা পেশেন্ট আসলো যে তোমার কাছে, যে ও বলতেছে কমপ্লেন হিসেবে যে তার ব্রাশ করলে দাঁতে থেকে রক্ত পড়ে, সরি মাড়ি থেকে রক্ত পড়ে।
দাঁত ব্রাশ করলে দাঁত ব্রাশের সময় মাড়ি থেকে রক্ত পড়তেছে। এই একটা হিস্ট্রি নিয়ে আসছে। তো এই হিস্ট্রি নিলে তখন তুমি ১ম এ কি করবা? ওই পেশেন্টের ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করে তুমি দেখবা যে এখানে কোনো ক্যারিজ আছে কিনা। ক্লিয়ার? ক্যারিজ দেখার আগে তুমি আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে জিঞ্জাভার কালারে কোনো চেঞ্জ হয়েছে কিনা। কারণ আমরা জানি জিঞ্জাভার কালারে চেঞ্জ হয়। একটা হচ্ছে ইরাইথেমাটাস জিঞ্জিভা হয় যদি এটা জিঞ্জিভাইটিস হয়। বাট জিঞ্জিভাইটিসের পাশাপাশি যদি এই জিঞ্জিভাইটিসটা যদি আরো অ্যাডভান্সড হইতে থাকে, আমরা আর্লি লেশনে কি পাইছিলাম মনে আছে কিনা? আমরা আর্লি লেশনে পাইছিলাম ইরাইথেমাটাস। কিন্তু পরবর্তীতে যদি এটা এস্টাবলিশ লেশনে আসে তখন এটা কি পাইছিলাম? ব্লুইশ জিঞ্জাভা। তো এই যে ব্লুইশ হয়েছে কিনা বা ইরাইথেমাটাস হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমার শুরুতে কি দেখতে হবে? জিঞ্জাভার কালারটা চেক করতে হবে। এর পাশাপাশি কি দেখতে হবে? যাতে কোনো ক্যারিজ বা তোমার ক্যালকুলাস প্ল্যাক এগুলো আছে কিনা। এরপরে আমরা পেরিওডন্টাল প্রব নিয়ে প্রুভ করে দেখব। তবে যেহেতু এখানে ব্রাশিং এর কথা বলছে, ব্রাশ হওয়ার ফলে ব্লিডিং হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে নট নেসেসারি যে তোমার পেরিওডন্টাল প্রব দিয়ে চেক করতে হবে। তুমি বুঝতেই পারতেছো এখানে ব্লিড অন টাচ পজিটিভ, যার ফলে এটা তুমি ডায়াগনোসিস অলরেডি কনফার্ম যে এটা একটা আর্লি জিঞ্জিভাইটিস হবে। ক্লিয়ার? কিন্তু সাপোজ ধরো এই হিস্ট্রি নিয়ে আসলো না, পেশেন্ট এমনিই গাম সোয়েলিং নিয়ে আসলো, তখন তুমি কি করবে? তখন তো তুমি পেরিওডন্টাল প্রব দিয়ে প্রবিং করে দেখবা যে ব্লিডিং হচ্ছে কিনা। যদি ব্লিডিং হয় তাহলে সেটা আর্লি লেশন, আমরা জানি যে বিউপি পজিটিভ হয় আর্লি লেশনের ক্ষেত্রে। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে সেটা ইনিশিয়াল লেশনের ক্ষেত্রে, কারণ ইনিশিয়াল লেশনে এখনো একদম শুরুর দিকে, ঠিক আছে, 2 থেকে 4 দিনের মাথায়, তখন এখনো ভাস্কুলার পলিফারেশন কিন্তু হয় নাই, নতুন নতুন ব্লাড ভেসেলস তৈরি হয় নাই। ব্লাড ভেসেলস তৈরি হওয়া শুরুই করে হচ্ছে 4 থেকে 7 দিনের মাথায়, অর্থাৎ আর্লি লেশনে। তুমি ইনিশিয়াল লেশনে তো নতুন ব্লাড ভেসেলস প্রিম্যাচিওর বা ইমম্যাচিওর যে ব্লাড ভেসেলস সেগুলো তো তুমি পাবা না, নিউ অ্যাঞ্জিওজেনেসিস তো হয় না ইনিশিয়াল লেশনের ক্ষেত্রে, ফলে বিউপিও কিন্তু নেগেটিভ হবে। নেগেটিভ হলে ইনিশিয়াল লেশন, আর যদি পজিটিভ হয় তাহলে আর্লি লেশন বা আরো অ্যাডভান্স কিছু হতে পারে। এরপরে আমরা যে জিনিসটা দেখবো, পেশেন্টের থেকে আইওপিএ করে নিব অথবা ওপিজি করে নিব অথবা এক্সরে করে নিব। এক্সরে করে দেখবো যে কোনো বোন ডিস্ট্রাকশন আছে কিনা। যদি বোন ডিস্ট্রাকশন থাকে তাহলে পেরিওডন্টাইটিস অথবা অ্যাডভান্সড জিঞ্জিভাইটিস, অ্যাডভান্স ক্লেশন হয়ে গেছে। আর যদি বোন রিজেকশন না থাকে তাহলে এটা জিঞ্জিভাইটিস। সেই জিঞ্জিভাইটিস হইতে পারে ইনিশিয়াল যদি বিউপি নেগেটিভ হয়, আর না হয়ে হইতে পারে আর্লি যদি বিউপি পজিটিভ হয়। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে তুমি না হয় ডায়াগনোসিস কইরা ফেললা যে এটা একটা জিঞ্জিভাইটিস। কথার কথা যেহেতু পেশেন্ট বলছে যে দাঁত ব্রাশের জন্য দাঁত ব্রাশের সময় ব্লাড ব্লিডিং হয়, তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা কি হবে? আর্লি জিঞ্জিভাইটিস হবে। এখন এই জিঞ্জিভাইটিস হইছে, তুমি ডায়াগনোসিস কইরা ফেললা এবং একই সাথে দেখলা যে ক্যালকুলাসও আছে পেশেন্টের। তুমি কি সাথে সাথে স্কেলিং সাজেস্ট করবা? না। প্রথম দিনে পেশেন্ট যেদিন আসবে ওই দিনই কিন্তু স্কেলিং করা যাবে না। কেন যাবে না? কারণ যেহেতু তার ব্লিডিং হচ্ছে ব্রাশিং এর সময়, তার মানে নিশ্চয়ই এখানে নিউ অ্যাঞ্জিওজেনেসিস হয়েছে। আর নিউ অ্যাঞ্জিওজেনিস গুলা যেহেতু নতুন নিউলি ফর্ম ব্লাড ভেসেলস গুলা যেহেতু ইম্যাচিউর, খুবই উইক হয় বেসমেন্ট মেমব্রেন গুলা, সেজন্য এই অবস্থায় যদি আমরা স্কেলারে যে টিপ দ্বারা স্কেলিং করি তাহলে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। এই ব্লিডিংটা অ্যাভয়েড করার জন্য আমরা ওই ফার্স্ট দিন কি করব না, স্কেলিং করব না। আমরা কি করব? পেশেন্টকে সাজেস্ট করব যে ক্লোরোহেক্সিডিন 0.2% ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ ইউজ করতে। পাশাপাশি সে কি করবে? ট্যাপ মেট্রোডিনাজল 3 বেলা সে 3 দিন খাবে। এর ফলে কি হবে? এই যে 3 দিনের মাঝখানে তার যদি কিছুটা জিঞ্জিভাইটিস কন্ট্রোল আসার পর 3 দিন পরে পেশেন্টকে ডেকে আমরা কি করব? স্কেলিং সম্পন্ন করব। এখন প্রশ্ন হচ্ছে পেশেন্টটা যদি প্রেগন্যান্ট মহিলা হয়, তখন তো তুমি মেট্রোনিজল দিতে পারবে না, কারণ মেট্রোনিজল হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। তখন তুমি সিম্পলি পেশেন্টকে সাজেস্ট করবা যে আপনি মাউথ ওয়াশ ইউজ করবেন এবং ওরাল হাইজিন ইনস্ট্রাকশন মেনটেন করবেন এবং স্কেলিং করার কোনো প্রয়োজন নাই। পেশেন্ট যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখন যাই স্কেলিং করলে চলবে। ক্লিয়ার? তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা আজকে জিঞ্জাভাল ইনফ্লামেশন নিয়ে খুব বিস্তারিত আলোচনা করছি। এই এক ক্লাসে আমরা কিন্তু একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি অনেক ডিপলি। আশা করি তোমাদের বোঝার কথা, এবং একই সাথে সবার লাস্টে আমরা একটা ক্লিনিক্যাল আসপেক্ট নিয়ে একটু আলোচনা করছি যে অ্যাকচুয়ালি কি হইতে পারে না হইতে পারে, আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব পেশেন্টকে। তো আমরা আরেকটু একটু বাকি আছে, আমরা যদি ক্যারেন্সে থেকে একটু দেখতে চাই স্টেজ 3 জিঞ্জাভাল ইনফ্লামেশন বা অ্যাস্টাপ্লিস লেশনে কি কি বলছে বইতে। আমরা অলরেডি যা যা পড়াইছি এগুলোই বইতে বলছে, আমরা তাও একটু লাইন টু লাইন রিডিং দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য আর একটু বোঝার সুবিধা হবে। তো আসা যাক, সেটা হচ্ছে স্টেবিলাইজেশনে মূলত প্লাজমা সেল এবং বি সেলগুলো প্রিডোমিনেন্ট থাকে, যেরকমটা ছিল ইনিশিয়াল লেশনের ক্ষেত্রে পলিমরফো নিউক্লিয়ার লিগোসাইট অর্থাৎ নিউট্রোফিল, এবং আর্লি লেশনের ক্ষেত্রে ছিল হচ্ছে টি লিম্ফোসাইট। বাট তুমি যখন স্টেবিলাইজেশনের কথা বলবা তখন প্রিডোমিনেন্ট সেল হিসেবে তুমি প্লাজমা সেল এবং বি সেলকে পাবা।
ক্লিয়ার? আচ্ছা, একই সাথে এই অ্যাস্টিফিসিলেশনে একটা স্মল পেরিওডন্টাল পকেট ফর্মেশন হয়, আমরা অলরেডি জানি জিঞ্জাভাল পকেট, যেটার পকেটটা লাইন বাই পকেট এপিথেলিয়াম, একটু আগে আমরা আলোচনা করে আসছি। এবং বি সেল পাশাপাশি এর কি থাকে, ইমিউগ্লোবিন G1 এবং G3 সাবক্লাসেসগুলো বেশি পরিমাণ পাওয়া যায়। এবং ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে মূলত যে জিনিসটা হয় সেটা ব্লাড ভেসেলসগুলো অনেক বেশি এনগোজড অ্যান্ড কনজেস্টেড হয়ে যায়। এর ফলে ভেনাস রিটার্নটা অত ভালো মতো হয় না, ফলে যে জিনিসটা হয় ব্লাড ফ্লোটা স্লাগিশ হয়ে যায়। স্লাগিশ হওয়ার কারণে ডিঅক্সিজেনেটেড ব্লাড জমা হয়, এর ফলে জিঞ্জাভাল অ্যানোক্সিমিয়া ডেভেলপ করে। আলটিমেটলি যে জিঞ্জাভাটা কালার থাকে সেই জিঞ্জাভা কালারটা হয়ে যায় ব্লুইশ। এবং একই সাথে যে এরিথ্রোসাইটটা এক্সট্রাভেসেশন অর্থাৎ ব্লাড ভেসেলস থেকে বের হয়ে গেছিল, সেই এরিথ্রোসাইটের ব্রেকডাউন, এরিথ্রোসাইটের মধ্যকার হিমোগ্লোবিনের ব্রেকডাউন ঘটে। আর হিমোগ্লোবিন ব্রেকডাউন ঘটার ফলে যে পিগমেন্টটা আছে সেই পিগমেন্টটা মূলত যে কাজটা করে, এই গাম বা জিঞ্জাভার কালারটাকে ডিপ করে ফেলায়, অর্থাৎ ডার্ক ব্লু করে ফেলায়। ক্লিয়ার? এবং যদি হিস্টোলজিক সেকশনে তুমি তাকাও তাহলে দেখবা যে ইন্টেন্স ক্রনিক ইনফ্লামেটরি রিঅ্যাকশন তুমি দেখতে পারবা। এবং কি যে ফিচারটা, মেইন যে কি ফিচারটা যেটা কিনা অ্যাস্ট্রাফিসিলেশনটাকে ডিফারেন্সিয়েট করে, সেটা হচ্ছে এখানে প্রিডোমিনেন্ট সেল হিসেবে প্লাজমা সেলটা অনেক বেশি পরিমাণে থাকবে। ক্লিয়ার? এবং এই প্লাজমা সেলটা ইনভেট করবে কানেকটিভ টিস্যুটাকে, এবং শুধু তাই না, জাংশনাল এপিথেলিয়ামকেও, এবং সেই সাথে তোমার ব্লাড অ্যারাউন্ড দ্য ব্লাড ভেসেলস অর্থাৎ ডিপ ইনটু দ্য কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুর একদম ডিপ লেয়ারটা কি সাবমিউকাস লেয়ার, যেখানে কিন্তু ব্লাড ভেসেলস থাকে, সেই ব্লাড ভেসেলসের চারিদিকেও থাকবে। এবং সেই সাথে তারা কোথায় থাকবে, কোলাজেন ফাইবার যে বান্ডেল, সেই বান্ডেলের ফাইবারগুলোর মাঝখানে। এবং এই যে জাংশনাল এপিথেলিয়ামের কথা আমরা মাত্র বললাম, যে জাংশনাল এপিথেলিয়ামের সেলগুলোর মাঝখানে যে ইন্টারসেলুলার যে স্পেস রয়েছে, সেই স্পেসটা বাড়তে থাকবে। সেই স্পেসটা বাড়লেও এই স্পেসটা যে খালি থাকে এমন নয়, স্পেসটা ফিল্ড থাকে গ্র্যানুলার সেলুলার ডেব্রিস দ্বারা, যেখানে কিনা থাকে লাইসোজোম ডেরাইভড ডিসরাপ্টেড নিউট্রোফিল থাকে, লিম্ফোসাইট থাকে এবং মনোসাইট থাকে। ক্লিয়ার? এবং এই যে লাইসোজোম, সেই লাইসোজোমগুলা অ্যাসিড হাইড্রোলেস কন্টেইন করে, যেটা কিনা টিস্যু কম্পোনেন্টকে ডিস্ট্রাকশন করতে সহায়তা করে। ক্লিয়ার? এবং জাংশনাল এপিথেলিয়াম আরেকটা কাজ করে, সেটা হচ্ছে রেটিপিক ডেভেলপ করে, আমরা অলরেডি জানি। এই রেটিপিক কোন দিকে মুভ করে থাকে, আন্ডারলাইন কানেক্টিভ টিস্যুর দিকে মুভ করে থাকে, এটাও বলা হয়েছে। এবং ব্যাসাল লেমিনা কিন্তু ডিস্ট্রাকশন থাকে, ডিস্ট্রয়েড থাকে কিছু কিছু এরিয়াতে। এবং সেই সাথে কানেক্টিভ টিস্যুর মধ্যে কোলাজেন ফাইবারগুলো ডিস্ট্রয়েড থাকে। এবং সেই সাথে এই ডিস্ট্রাকশনের পাশাপাশি চারিদিকে প্লাজমা সেল, নিউট্রোফিল এবং লিম্ফোসাইট, মনোসাইট এবং মাস্ট সেলগুলো তুমি পাবা। এরপরে আমরা চলে আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে যেহেতু কোলাজিনেস থাকে, সেই কোলাজিনেসের কারণে কোলাজেন ডিস্ট্রাকশন হইতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই কোলাজেনটা প্রডিউস করে কে, কোলাজিনেস, সেটা হচ্ছে অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, স্পেশালি নিউট্রোফিল। এরপর চলে আসে আমাদের অ্যাডভান্সলেশন। অ্যাডভান্সলেশনটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে পেরিওডন্টাল ব্রেকডাউন হয়। কেন? কারণ ইনফ্লামেশনটা এখন আর গাম বা জিঞ্জাপার মধ্যে সীমাবদ্ধ না, এটা এখন কোথায় চলে আসছে, পেরিওডন্টাল লিগামেন্ট স্পেসে থাকা পেরিওডন্টাল লিগামেন্টে এবং অ্যালভিওলার বোনে। অর্থাৎ এই ক্ষেত্রে মাইক্রোস্কোপিক্যালি তুমি যদি দেখো তাহলে জিঞ্জাবার ফাইব্রোসিস হবে, এবং সেই সাথে ওয়াইড স্প্রেড ইনফ্লামেটরি অ্যান্ড ইমিউনোপ্যাথোলজিক টিস্যু ড্যামেজ হবে। এবং এই ক্ষেত্রে প্লাজমা সেলটা ডোমিনেট করবে কাইনেটিক টিস্যুর মধ্যে, এবং নিউট্রোফিল ডোমিনেট করবে জাংশনাল এপিথেলিয়ামের মধ্যে। তা আশা করি তোমরা আজকের আলোচনা তো ভালো মতো বুঝতে পারছো। তো আমরা চলে, তা আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। তো এই অরাজিনিয়াস কোর্সটাতে আমরা ওরাল প্যাথোলজি, ওরাল মেডিসিন এবং পেরিওডন্টোলজির প্রত্যেকটা টপিকের একদম ইন ডিটেলস আমরা আলোচনা করে থাকি। এবং এই লেকচারগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা টপিককে যেন স্টুডেন্টরা একদম বুঝে বুঝে পড়তে পারে। কারণ এটা এমন এক সাবজেক্ট, যদি তুমি বুঝে বুঝে না পড়ো, তুমি আলটিমেটলি এটা মনে রাখতে পারবে না। এবং সেই সাথে এটা শুধুমাত্র পড়লেই হবে না, এটা যে টেক্সট বইগুলো অর্থাৎ কাউসেন এবং ক্যারাঞ্জার, সেটা লাইন টু লাইন পড়তে হবে, যেটা কিনা তোমাকে ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশনে খুব বেশি কাজে দিবে। তো আমাদের মেন ফোকাসটা থাকে প্রত্যেকটা টপিকের বেসিকটা একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে ক্লিয়ার করা, এবং একই সাথে কাউসেন এবং ক্যারাঞ্জারটার উপর খুব বেশি ইমফাসাইজ করা। এবং সেই সাথে থাকে কিছু ক্লিনিক্যাল কোরিলেশন, যেমন আজকে আমরা জিঞ্জিভাইটিসটা টপিকটা পড়ানোর পরে আমরা একটি ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে জিঞ্জিভাইটিসের কেসগুলো কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব। তো এর পাশাপাশি থাকে আমাদের একটা খুব গোছানো লেকচার নোট, যেটা তোমাদের লেকচার ক্লাস করার পরে আলটিমেটলি এই লেকচার নোটটা দেখলেই তোমরা আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আশা করি তোমরা ওরা জিনিয়াস এবং বিটিএস এই দুর সাথে যুক্ত থাকবে। সকলকে ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।